মুর্শিদাবাদের ছোট্ট গ্রাম থেকে উঠে আসা একটা ছেলের গল্প, যার গ্রামে একটা স্কুলও ছিল না, কিন্তু এই ছেলেটা বড় হওয়ার স্বপ্ন দেখত। বসন্তপুর বলে একটা গ্রাম আছে, একদম অকৃত্রিম গ্রাম। আমি যখন সেখানে জন্মেছিলাম সেখানে প্রাইমারি স্কুলও ছিল না, একজন মাধ্যমিক পাস করা লোকও ছিল না। আমার মা এবং বাবা দুজনেই লেখাপড়া না জানা ছিলেন। এই বড় হওয়ার স্বপ্নকে হাতিয়ার করেই আর পরিশ্রমের জোরে তিনি হয়ে উঠলেন আইপিএস অফিসার। ওই এমপি এবং এমএলএর বাড়ির পাশের গ্রামটা ছিল বিরোধীদের দখলে, সেখানকার প্রধান ছিলেন বিরোধী দল থেকে, এটা তাদের সহ্যের মধ্যে ছিল না। তো তারা গিয়ে সে বাড়িটা ঘিরে নিয়ে চাল ফুটো টুটো করে মেয়েদের টেনে বের করে, ছেলেদের বের করে, মেয়েদের কাপড় ধরে টানলে ন্যাংটো হয়ে গিয়ে মেয়েটা গিয়ে জলে ডুব দেয় সম্মান বাঁচানোর জন্য। ছেলেটা মারধর করছিল লোকটিকে, সে মরে যাবে এরকম অবস্থা হয়েছে, তখন জল চায়। তো এমপির ছেলে তার মুখে অর্ডার দিয়ে প্রস্রাব করিয়ে দেন। কলকাতায় যখন পোস্টিং ছিলেন আপনি কলকাতা পুলিশের আন্ডারে, সেই সময় কোন ঘটনা আপনার সব থেকে বেশি ভয়াবহ বলে মনে হয়েছে? বউবাজারে জানেন যে রশিদ খান বলে একজন 60টা ডন, তিনি রাজনৈতিক নেতাও ছিলেন। তার বাড়িতে বিস্ফোরণ হলে বেশ কিছু সংখ্যক লোকের মৃত্যু হয়, এটা নিয়ে খুব হইচই হয়। আমি একেবারে সোজাসুজি প্রশ্ন করছি যে আপনার কি মনে হয় সেই সময় সিপিএম এর সঙ্গে রশিদ খানের কোনো লিঙ্ক ছিল? কারণ এত বারুদ কলকাতায় এলো, এত বড় ব্লাস্ট, এবং সেই সময় আপনি জ্যোতি বসুর সঙ্গে কাজ করেছেন, আপনি বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে কাজ করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও কাজ করেছেন। দেখুন, বুদ্ধদেব ভট্টাচার্য সব থেকে যেটা ভালো জিনিস, তিনি একজন সৎ মানুষ ছিলেন এবং তাকে তার পার্টির বিরুদ্ধে বা তার কোনো নেতার বিরুদ্ধে কথাও বলা যেত। আপনি তো একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। আপনাদের এটা ভুল জানা আছে। আমার মতো একজন লোককে ব্যবহার করে যে বেশি ঘুষ আদায় করা যেতে পারে সেটা বোঝার ক্ষমতা মমতা ব্যানার্জি ছিল এবং সেটা করেছেন। স্যার, এরকম কতবার হয়েছে? কারণ আপনি তো দুটো যুগই দেখছেন, তো এরকম কতবার হয়েছে যে আপনি সত্যি কথা বলার জন্য বা অ্যাকশন নেওয়ার জন্য আপনার ট্রান্সফার হয়ে গেছে, আপনাকে ধমকানো হয়েছে? আমি ঘুরতে দেখলাম 1:30 বাজছে, রাত 1:30 বাজছে। ছেলেটি যেটা বললো, আজকে বিহারের গলগুলিয়াতে এখানকার ব্যবসায়ীরা, রাজনৈতিক নেতারা, ক্রিমিনালরা, কাঠচোররা, স্মাগলাররা একটা মিটিং করেছে আপনাকে নিয়ে, আমাকে নিয়ে। সেই মিটিংয়ে আপনাকে সুপারি কিলার দিয়ে খুন করানোর চেষ্টা, খুন করানোর সিদ্ধান্ত হয়ে গেল। হ্যাঁ, এটা কোনো সিনেমা নয়, এটা বাস্তব। আমি বলছি ডক্টর নজরুল ইসলামের কথা, প্রাক্তন আইপিএস অফিসার, যার নাম গুগল করলে প্রথমেই আসে অনেস্ট কথাটা। আজকে আড্ডা স্টেশনের আড্ডায় আমরা পেয়ে গেছি তাকে। তার সঙ্গে কথা বলবো প্রশাসন, রাজনীতি এবং তার জীবনের বিভিন্ন অভিজ্ঞতার কথা আমরা আজকে শেয়ার করব আপনাদের সঙ্গে। তাহলে আর দেরি নয়, চলুন আমার সঙ্গে। স্যার, কেমন আছেন? ভালো আছে, আসুন। আমরা চলে এসেছি আজকে আড্ডা স্টেশনের তরফ থেকে আপনার ইন্টারভিউ করার জন্য। বসুন। এবং অনেক গল্প করব আজকে আপনার এতদিনের অভিজ্ঞতা নিয়ে, এতদিনের জার্নি নিয়ে, সেই ছোট্টবেলা থেকে কী করে আইপিএস হয়ে উঠলেন সেই সমস্ত কথা আজকে জানব। নমস্কার, আড্ডা স্টেশনে আপনাদের সকলকে স্বাগত। আড্ডা স্টেশনের ইন্টারভিউজ আপনাদের কেমন লাগছে সেটা তো আপনারা কমেন্টে জানান। আর যদি আড্ডা স্টেশনের ইন্টারভিউজ, ভিডিওস আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে। আর কিভাবে কাজ করলে আরও বেটার হবে এবং আপনাদের ভালো লাগবে, আপনাদের কি মতামত সেটাও অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে। আজকের ইন্টারভিউতে যিনি রয়েছেন আমার গেস্ট, তাকে আপনারা সবাই চেনেন, তার কারণ বিভিন্ন চ্যানেলে তাকে দেখা যায়, তিনি তার মতামত দিয়ে থাকেন বিভিন্ন চ্যানেলে। আমার সঙ্গে রয়েছে ডক্টর নজরুল ইসলাম। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত আড্ডা স্টেশনে। ধন্যবাদ।
প্রথমেই যেটা দর্শকদের উদ্দেশ্যে বলবো সেটা হচ্ছে যে আপনার অ্যানালিসিস আমরা শুনি, আপনার মন্তব্য, আপনার মতামত আমরা শুনে থাকি, কিন্তু মানুষ হিসেবে আপনার বড় হয়ে ওঠা, আপনার ছোটবেলা, সেই সমস্ত কিছু কেমন ছিল সেইটাই আমরা আজকে জানবো। তো স্যার, প্রথমেই যেটা জানতে চাইবো যে মুর্শিদাবাদের ডোমকলের মতো একটা ছোট্ট জায়গায় আপনার জন্ম হয়েছিল এবং সেখান থেকে আইপিএস হয়ে ওঠা। আমার জন্ম ডোমকলে নয়, এখন বর্তমানে যে ডোমকল মহকুমা আছে তখন বহরমপুর সদর মহকুমার অধীন ছিল। বসন্তপুর বলে একটা গ্রাম আছে, একদম অকৃত্রিম গ্রাম। অকৃত্রিম বলছি কেন, আমি যখন সেখানে জন্মেছিলাম সেখানে প্রাইমারি স্কুলও ছিল না, একজন মাধ্যমিক পাস করা লোকও ছিল না, গ্রামে খবরের কাগজ যেত না, রেডিও টিভি এগুলো ছিল না। আমার মা এবং বাবা দুজনেই লেখাপড়া না জানা ছিলেন। এই একটা দুটো কারণে আমার লেখাপড়াটা শুরু হয়। আচ্ছা, সেই কারণগুলো একটু জানতে পারি? প্রথম কারণ ছিল যে আমার বাবার ধারণা, সত্যি কিনা আমি বলতে পারবো না, যে তার একটা জমির, আমাদের খুব অল্প হলেও সামান্য জমি ছিল, তো সেই জমির খাজনা, সে কোন বছরের খাজনা দিচ্ছে এটা দেখে না নিতে পারার ফলে লেখাপড়া জানতেন না বলে যে মোহরি তাকে একই জমির জন্য দুবার খাজনা আদায় করেছিলেন, এটা তার ক্ষোভ ছিল। তো তখন তিনি ঠিক করেছিলেন যে কোনো একটা ছেলেকে তিনি ঘর বুঝ করবেন। ঘর বুঝ বলতে কোনো যদি চিঠি আসে সেটা পড়া, বা এই যে রসিদ তিনি দেখে নিতে পারছিলেন যে কত সালের কত টাকা ট্যাক্স দিলেন, এইটুকু দেখে, এইটা তার শখ ছিল যে তিনি করবেন। আমি তো বললাম আমাদের গ্রামে কোনো প্রাইমারি স্কুল ছিল না, তো আমাদের পাশের গ্রাম ভাতশালা, সো ভাতশালা গ্রামের লোকেরা সেখানে একটা প্রাইমারি স্কুল করছিলেন আমি যখন ছোট। হ্যাঁ, তো একটা স্কুলের স্বীকৃতি পাওয়ার জন্য একটা নির্দিষ্ট সংখ্যক ছাত্রের প্রয়োজন হয়, তো সেই ছাত্র তাদের গ্রামে হচ্ছিল না। তো সেখানের এক মোড়ল আমাদের গ্রামের মোড়লের কাছে আসেন যে আমাদের কিছু ছেলে মেয়ে দিন যাতে আমাদের স্কুলটা স্বীকৃতি পায়, হ্যাঁ শুরু করা যায়। তো আমাদের গ্রামের যিনি মোড়ল ছিলেন তিনি আমার বাবাকে ডাকেন। তো আমি তো বললাম যে বাবা ঘরবুঝ করতে চাইছিলেন, অতএব তিনি আমাকে ওই প্রাইমারি স্কুলে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দেন। মোড়লের ছেলে আমাকে নিয়ে যান এবং প্রাইমারি স্কুলে ভর্তি করান। এই যে আপনারা আমাকে নজরুল ইসলাম বলে পরিচয় দিচ্ছেন, আমার নাম কিন্তু নজরুল ইসলাম ছিল না। আমার গ্রামের লোকেরা তখন, আমার বাবার টাইটেল মণ্ডল, আমাদের এলাকায় যারা হিন্দু আছেন মণ্ডল উপাধিধারী তারা শিডিউল কাস্ট, অতএব আমার বাবা মার আগে পূর্বপুরুষরা যদি মুসলমান না হতেন তাহলে আমরা শিডিউল কাস্ট হতাম। তো আমার বাবার উপাধি মণ্ডল, তো আমার এরকম নাম ছিল নুজবাল মণ্ডল, এইরকম খুব সঠিক আমারও মনে পড়ে না। তো এই যে মোড়লের ছেলে তিনি এখনো বেঁচে আছেন, খোদাবক্স মণ্ডল তার নাম। তো তাকে মাস্টারমশাই জিজ্ঞেস করলেন যে নাম কি, তো উনি বললেন, মাস্টারমশাইয়ের নামটা পছন্দ হলো না। তো উনি বললেন ওই কবি কাজী নজরুল ইসলামের নাম তিনি জানতেন। তো তিনি বললেন যে আমরা যদি এই নামে লিখি কোনো আপত্তি আছে কি না। তো যিনি নিয়ে গেছিলেন বললেন না স্যার, কোনো আপত্তি হবে না। অতএব আমার নাম পরিবর্তন হয়ে গেল, লেখা হলো। তারপর বললেন যে বয়স কত, তখন আমিও জানি না। তো যিনি নিয়ে গেছিলেন তিনি বললেন 5-6 বছর হবে স্যার। তো মাস্টারমশাই একটা হিসেব করলেন এবং যে তারিখটা লিখলেন সেটাই আমার এখন রেকর্ডেড জন্ম তারিখ। মানে সত্যি কোন দিন জন্ম আমাদের বাবা তো বললাম লেখাপড়া জানেন না, তারা জন্ম তারিখ লেখেনও না। এইভাবে আবার প্রাইমারি স্কুল করা শুরু হলো। কিন্তু প্রাইমারি স্কুলের প্রথমেই যে হাফ-ইয়ারলি পরীক্ষা হলো তাতে আমি অঙ্কতে 50-এর মধ্যে 50 পেয়ে গেলাম, বাংলাতে বোধহয় 48-49 পেয়ে গেলাম, মানে প্রায় ফুল মার্কস পেয়ে গেলাম। আপনি যে আইপিএস হবেন এটা আপনি কোন সময় থেকে ভেবেছেন যে আমাকে আইপিএস হতে হবে? এটা আমার প্রাইমারি স্কুল থেকে হয়েছিল, সেটা বলছি। তো আমি প্রাইমারি স্কুলে পড়তে লাগলাম। তো আমি তো বললাম যে প্রাইমারি স্কুলে হাফ-ইয়ারলিতে আমি ভালো রেজাল্ট করলাম। তাতে অমরেন্দ্রনাথ পাল বলে যিনি মাস্টারমশাই ছিলেন, আমার যে একটা বইও আমি তার নামে উৎসর্গ করেছি,
আয়ান বলে আমার যে উপন্যাসটা আছে, তো আমাকে তার খুব পছন্দ হয়ে যায়। মানে কিরকম পছন্দ হয়ে যায় বলছি, যেহেতু আপনি বুদ্ধিদীপ্ত ছাত্র ছিলেন, হ্যাঁ ভালো রেজাল্ট করতাম, বুঝতে পারতাম, অঙ্কটা করে দিতাম। একদিন আমি তো চাষি, মানে প্রান্তিক চাষির ছেলে। আমার বাবা সামান্য যে জমি ছিল তাতে চাষবাস করতেন, উদ্বৃত্তের সময় মনীষ খাটতেন, জন খাটা বলেন আপনার যাদেরকে। তো একদিন আপনারা তার মনে হয়তো বুঝবেন না, যে বাতাল বলে বৃষ্টি টিষ্টি হলে মাঠে যে জো হয়, তার মানে এই সময় চাষ দিয়ে সেখানে ফসল বোনা যাবে, এটাকে জো বলে, বাতাল। তো বাবা বললেন যে দেখ, তো আমরা চাষি মানুষ, এ করে খেতে হবে, তো আমি একা সামলাতে পারছি না, তুই যদি আজকে স্কুলটা না যাস আমাকে একটু সাহায্য করিস। তো আমার ঠিকই মনে হলো, তো আমি সাহায্য করার জন্য মাঠে চলে গেলাম। কিন্তু কি হলো, খানিক পরে একজন লোক গিয়ে খবর দিল যে মাস্টারমশাই বাড়িতে চলে এসেছেন। আচ্ছা, আপনি যাননি বললেন? হ্যাঁ। আচ্ছা, তো এখানে মাস্টারমশাইদের কি সম্মান আপনারা জানেন, কিন্তু আমাদের গ্রামে তখন, আমি তো বলছি যে একজন মাধ্যমিক পাস করার লোক নেই, মাস্টারমশাই খুব বড় ব্যাপার আমাদের গ্রামে। বললাম যে 4 পাস মেয়ে এসছে, মানে উচ্চশিক্ষিত মেয়ে এসছে। তো বাবা কি করবেন, সেই বাবাকে মাঠে লাঙ্গল বলদ রেখে বাড়িতে আসতে হলো। আমিও আসলাম, এসে মাস্টারমশাই বাবাকে জিজ্ঞেস করলেন যে ওকে স্কুলে আজকে যেতে দেননি কেন? তো বাবা বললেন যে চাষার ছেলে, চাষবাস না শিখলে খাবে কি করে, আর আমি একা মানুষ, সেই জন্য নিয়ে গিয়েছি। তো মাস্টারমশাই আমার খুব বুদ্ধিমান লোক ছিলেন, উনি বললেন যে ঠিক আছে, আপনার যেগুলো কাজ করতে হবে আপনি বলুন, আগে করে দিয়ে যদি যাই তাহলে কি আপনার কোনো আপত্তি আছে? বললেন যে না, তাহলে আমার আপত্তি নাই। বলে তাহলে স্কুলে যাওয়া ছাড়বে না তো? মানে মাস্টারমশাই ভেবেছিলেন যে আপনি আর হয়তো স্কুলে আসবেন না। হ্যাঁ হ্যাঁ। তো বাবা বললেন যে না। তো তারপরে বাবা আমাকে কোনোদিন স্কুল যেতে মানা করেননি। সে কারণটা আমি বুঝেছিলাম, যে বাবার যুক্তি ছিল যে স্কুলে যদি চলে যায় তাহলে আমি অন্তত কাজটা করতে পারবো, আর স্কুলে যদি না পাঠাই তো মাস্টারমশাই চলে আসলে আমার কাজটাও পণ্ড, তার থেকে স্কুলে পাঠানোই ভালো আছে। তো আমাকে স্কুলে পাঠিয়ে দিতেন। তো ওই স্কুলে, প্রাইমারি স্কুলে একদিন ওই রাস্তার উপরে একটা বড় গাছ কেউ কেটেছিল। তো এইটার কোনো অভিযোগ হয়ে থাকবে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ওখানে দেখতে চলে আসেন। কি কারণে এসেছিলাম পুরোটা জানি না। তো দেখলাম যে সব লোক খুব খাতির করছে তাকে। তখন আমি আমার মাস্টারমশাইকে জিজ্ঞেস করলাম, স্যার এইসব পদে কি করে যাওয়া যায়? তো উনি আমাকে বললেন, ওনারও খুব ভালো একটা জানা ছিল না, এখন বুঝি। পরবর্তীকালে যখন হাই স্কুলে পড়ি তখন আমাদের ওই যে ক্যারিয়ার গাইডেন্সের জন্য এমপ্লয়মেন্ট অফিসার সেখানে গিয়েছিলেন। তো তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে ওই পদে যেতে হলে আমাকে কী করতে হবে। তো তিনি ওই ডব্লিউবিসিএস সিলেবাসটা আছে, এখন বুঝি যে তিনি ওই ডব্লিউবিসিএস অ্যালার্ট সার্ভিস থেকে এসছেন, তিনি ওইটুকুই জানতেন, তিনি ওইটা আমাকে বলে দেন। সে পর্যন্ত আমার জানাজানি ছিল। আচ্ছা। এরপরে আমি কলেজে ভর্তি হলে স্বল্প সঞ্চয় থেকে একটা ডিবেটের আয়োজন করে, সেখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রতিন দে, তখন ওখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন, তিনি সভাপতিত্ব করেন। তা আমি স্কুল লাইফ থেকে ডিবেট করতাম, আমি স্কুল থেকে ডিস্ট্রিক্টে ফার্স্ট হয়েছি, কলেজ থেকে এসে অল বেঙ্গল, অল ইন্ডিয়াতে প্রাইজ পেয়েছি এরকম। তো আমি ওই ডিবেটে ফার্স্ট হই, তার ফলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আমাকে পুরস্কার দেন, আমার আলাপ হয়ে যায়। তখন আমার মাথায় খেলে, তো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আমি তো হতে চাইছিলাম, তো তাহলে তো এখন আমি জানতে পারি। তাহলে কি আপনি ওনাকে ডিরেক্ট জিজ্ঞাসা করেছেন? হ্যাঁ, আমি ওখানে জিজ্ঞেস করিনি, পরে জিজ্ঞাসা করেছেন। একদিন ওনার অফিসে চলে যাই। ও আচ্ছা, ওনার অফিসে গিয়ে জিজ্ঞাসা? হ্যাঁ, আমার কলেজটা বহরমপুরে ছিল, আমি কেএন কলেজে পড়তাম। তো গিয়ে আমি ওনাকে সরাসরি জিজ্ঞেস করলাম, আর যেহেতু আমি 2-1 দিন আগে ফার্স্ট হয়েছি, তো আমার কথাটা মনে ছিল। তো তখন ওখানে এনভি জগন্নাথন বলে একজন ট্রেনিং আইএএস অফিসার ছিলেন, আচ্ছা, অ্যাসিস্ট্যান্ট ম্যাজিস্ট্রেট বলা হয়। তো তিনি আমাকে ডেকে তার সঙ্গে দিয়ে দিলেন, তিনি আমাকে পুরো পরীক্ষাটা কী কী পরীক্ষা দিতে হয়, কি স্টেজ, সেগুলো প্রথম আমি জানলাম। আচ্ছা, মানে আমি প্রাইমারি স্কুল থেকে জানার চেষ্টা করছিলাম,
কিন্তু আমাদের গ্রামে তো কেউ ছিল না, প্রাইমারি স্কুলের মাস্টারমশাইদেরও জানা ছিল না, অন্য ব্যাপার থাকলো। হাই স্কুলের মাস্টারমশাইদেরও জানা ছিল না এই যে ভালো স্কুলে পড়লে যে সুযোগ হয়, এইটা তার প্রমাণ। তো ওই আমি প্রথমে জানলাম, কিন্তু তখনও আইএএস বা আইপিএস এইসব চাকরিতে আসবো, তার থেকে অন্যদিকে যে গবেষণা করে বৈজ্ঞানিক হব, মানে আমি ওই যে প্রাইমারি স্কুলের কথা আপনাকে বললাম, আমাদের প্রাইমারি স্কুলে অমরবাবু শনিবারটাতে এই সাধারণত ইংরেজি কি বাংলা অঙ্ক এসব কিছু করাতেন না। আচ্ছা। উনি সাপ্তাহিক আসর বসাতেন, সেখানে কেউ গান জানলে গান করতেন, নাচ জানলে নাচ করতেন, কেউ আবৃত্তি করতেন। তা আমি তো নাচ গান এগুলো কিছু জানতাম না। তো আমি ওনাকে বললাম যে তাহলে আমি কিভাবে অংশ নিতে পারি। তো উনি আমাকে বললেন যে ঠিক আছে, তাহলে তুই বক্তৃতা কর। আচ্ছা। তো কি নিয়ে বক্তৃতা করব? প্রথম বক্তৃতা আমার মনে আছে, উনি আমাকে বিদ্যাসাগরের জীবনের উপর একটা বই দেন। যেহেতু বিদ্যাসাগরের উপর বলতে বলেছেন, তো আমি বললাম যে দেখুন, বিদ্যাসাগরের তো আমি এই বর্ণ পরিচয় পড়েছি, তাতে ওনার নামটা লেখা আছে, তার বাইরে আমি কিছু জানা নেই। ঠিক। তো উনি তখন আমাকে একটা বই দেন, দিয়ে বলেন যে তুই এই জায়গাগুলো একটু দেখে নে, দিয়ে তারপর নিজের মতো করে বলবি। তা আমি বিদ্যাসাগরের জীবনে প্রাইমারি স্কুলে প্রথম বক্তৃতা করি। এবং বিদ্যাসাগরের জীবনী পড়তে গিয়ে আমি দেখি যে বিদ্যাসাগরও খুব ধনী ঘরের ছেলে ছিলেন না, পরবর্তীকালে পড়াশোনা শিখে অনেক স্কুল কলেজ স্থাপন করেছিলেন। তা আমার মনে হলো তাহলে যে আমিও তো করতে পারি। এই যে আমার গ্রামে আমি প্রাইমারি স্কুল, হাই স্কুল, বাংলা মাধ্যম, ইংরেজি মাধ্যম, কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, পলিটেকনিক, বিএড কলেজ, এমএড কলেজ, প্রাইমারি টিচার্স ট্রেনিং কলেজ, এগুলো করেছি। সেইটার ইচ্ছে কিন্তু আমার জেগেছিল বা আমি করতে পারি মনে হয়েছিল, কিন্তু প্রাইমারি স্কুলে পড়ার সময় বিদ্যাসাগরের ওপর পড়তে গিয়ে। তো আমি যখন বিদ্যাসাগরের জীবন পড়তাম, বিদ্যাসাগরের মতো হতে ইচ্ছে করতাম। আমি যখন রবীন্দ্রনাথের জীবনী পড়তাম, রবীন্দ্রনাথের মতো হতে ইচ্ছে। নেতাজির জীবনী যখন বলার জন্য পড়তাম, তখন নেতাজির মতো হতে ইচ্ছে করতো। এদের মধ্যে কার প্রভাব সব থেকে বেশি লক্ষ্য করেছেন আপনি নিজের জীবনে? আমি তো বললাম বিদ্যাসাগরের প্রভাব। আচ্ছা, আপনার গল্পটা যখন শুনছিলাম, আমার একটা জিনিস খুব মনে এলো যে কিছুদিন আগে একটা সিনেমা রিলিজ করেছিল, কয়েক বছর হয়েছে মাত্র, 12th ফেল। সেখানে আইপিএস মনোজ কুমার শর্মার জীবনটাকে দেখানো হয়েছে। আপনি কি সিনেমাটা দেখেছেন? সিনেমাটা দেখিনি। আমি কোথায়, আমি কোনো ফেসবুকে বা কোথাও আমি ঘটনাটা পড়েছি। এটা কোনো অস্বাভাবিক ঘটনাই নয়। কেন? দেখুন, পরীক্ষার সময় আমি কি অবস্থায় আছি, অসুস্থ ছিলাম, বা আমি তখন অন্যদিকে আকৃষ্ট হয়ে গিয়েছিলাম, পড়াশোনাই করিনি, তার জন্য আমার একটা পরীক্ষা খারাপ হতে পারে। আচ্ছা। কিন্তু আমি যদি পড়াশোনায় ভালো হই, তো যে একবার পরীক্ষাটা খারাপ হলো, সেটাকে আমি শুধরে নিতে পারি। বলছি যে আমি পড়াশোনায় ভালো ছিলাম, সে নিয়ে আপনাকে গল্প বলতে পারি। যেমন ক্লাস 5 আমি হাই স্কুলে উঠে অঙ্কতে 100তে 100 পেয়েছিলাম, যেমন প্রাইমারি স্কুলে 50 পেয়েছিলাম। আপনি পড়াশোনায় তো ভালো ছিলেন, সেটা বললেনই খুব ছোটবেলা থেকেই। পড়াশোনার পাশাপাশি অন্যান্য যে অ্যাক্টিভিটিস, যেমন খেলাধুলাতেও আপনি খুব ইন্টারেস্টেড ছিলেন, তো কোন গেম আপনার সব থেকে বেশি পছন্দের ছিল? দেখুন, আমার গ্রামে কোনো খেলার মাঠ ছিল না। আমি যে প্রাইমারি স্কুলে পড়েছি সেখানে খেলার মাঠ ছিল না, অতএব খেলা সেভাবে আমি শিখতে পারিনি। এবং হাই স্কুলে প্রথম দিকে আমি স্পোর্টসে নাম দিতাম না। ক্লাস 9-এ উঠে আমার মনে হয় যে আমি কতগুলো ব্যাপারে নাম দিতে পারি। যেমন দৌড়, আমি দৌড়তে পারি ভালো। যেমন ডিসকাস থ্রো, জ্যাভেলিং থ্রো, আমি ভালো ছুটতে পারি। আপনি যেহেতু দৌড়ের কথা বললেন, এখানেই আমার একটা প্রশ্ন খুব আসছে, সেটা হচ্ছে আমরা সিনেমায় দেখে থাকি যে পুলিশ দৌড়ে ক্রিমিনালকে ধরছে, তো এরকম আপনার জীবনে হয়েছে? হ্যাঁ। কতবার? অনেকবার। আমি তো এরকম বাঁকুড়াতে যখন অ্যাডিশনাল ছিলেন তখন হয়েছে, কলকাতাতে হয়েছে, আমি যখন শিলিগুড়িতে ছিলাম তখন হয়েছে, বোলপুরে হয়েছে। আচ্ছা, তো সেটা তো সিনেমায় যেরকম আমরা দেখি রং চড়িয়ে, সেরকম নিশ্চয়ই ব্যাপারটা নয়, সেটা অনেক বেশি ডেঞ্জারাস হয়। পুলিশের লোক হলে বয়স কম থাকে, যেমন আমাকে এখন যদি দৌড়তে বলেন তো আমি অত দৌড়তে পারবো না, দৌড়তে পারবো কিন্তু আমার স্পেসে। কিন্তু যখন আমার বয়স 28, 30, 27 ছিল, তখন আমি যে কোনো লোকের থেকে ভালো দৌড়তাম। আমি তো বললাম যে আমি দৌড়ে রান দিলাম, স্কুলে আমি বড়দের দৌড়ে ফার্স্ট হলাম।
কতবার ক্রিমিনাল ধরেছেন আপনি দৌড়ে? শুধু দৌড়ে ক্রিমিনাল ধরেছেন? দৌড়ে সবসময় ধরতে হয় না, ও এক আধবার হয়। যেমন বোলপুরে আমার ফার্স্ট পোস্টিং এ আচ্ছা, আমি তো তৎকালীন শাসক দলের এমএলএ এবং তৎকালীন শাসক দলের এমপির ছেলেকে ধরেছিলাম। তো এমপির ছেলেকে আমাকে মাঠে তাড়া করে ধরতে হয়েছিল, কিন্তু এমএলএ কে বাড়ি থেকেই ধরেছিলাম, তাহলে কোনো ধরতে হয়নি। এই যে মাঠে তাড়া করে ধরেছিলেন, তো আপনার সঙ্গে নিশ্চয়ই আরো আপনার সহকর্মীরা আমার সঙ্গে লোক ছিল, কিন্তু আমি তখন আমার লোকদের পিছনে নয়, আমার সামনে দৌড়ার মতো ক্ষমতা ছিল। আচ্ছা, মানে সেটা আমার ফার্স্ট পোস্টিং ছিল, বয়স তো বলছে 30-এর কম। বুঝতে পেরেছি। আইপিএস হওয়ার জন্য আপনি তো পড়াশোনা করেছেন এবং দীর্ঘদিন পরিশ্রম করেছেন, তো যখন আইপিএস পরীক্ষাটা ক্র্যাক করলেন, মানে বলা হয় এটা ভারতের সবথেকে কঠিন পরীক্ষা, তো সেই সময় সেই ফিলটা কি ছিল? বাবাকে এসে কি বলেছিলেন? আমার বাবা বা মা কেউ আইপিএস ব্যাপারটা বুঝতেন না, আমার গ্রামের লোকেরাও বুঝতেন না। আচ্ছা, যে দেখুন আমি এসপি বুঝতেন তারা। আচ্ছা, অতএব আমার বাবা বা মা বা আমাদের গ্রামের লোকও, যেমন আমি পরে ডিআইজি হয়েছি বা আইজি হয়েছি, এডিজি হয়েছি, তারা জানেন না, তারা আমাকে এসপি বলেই জানেন, এসপি হিসেবে জানেন। অতএব বাবা আমাকে বলার কিছু ছিল না। আর আমি যখন এটা পাই তখন আমি বাড়িতেও ছিলাম না, আমি এখানে ক্লার্কশিপ পরীক্ষা দিয়ে প্রথমে একটা ক্লার্কের রাইটার্স বিল্ডিংসে কাজ নিয়ে আমি কলকাতায় চলে আসি। এই ক্লার্কের কাজে জয়েন করার আগেই আমি ডব্লিউবিসিএস পরীক্ষা দিয়েছিলাম। এই গ্রুপে তাতে আমি চাকরি পেয়ে যাই, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার অফ কোঅপারেটিভ সোসাইটি হয়ে আমি নিউ সেক্রেটারি বিল্ডিংয়ে চাকরি করি এবং কলকাতাতেই থাকতাম। এই চাকরি করতে করতেই আমি সেন্ট্রাল সিভিল সার্ভিসেস পরীক্ষা, আইপিএসের জন্য আলাদা পরীক্ষা হয় না, আইএসের জন্য আলাদা পরীক্ষা হয় না, তো সেন্ট্রাল সিভিল সার্ভিস পরীক্ষাটা দিই। এবং সেখান থেকে আমার যেবার পরীক্ষা দিয়েছিলাম 80 সালে, সেবারে 747 জনকে নিয়েছিল, আমার র্যাঙ্ক হয়েছিল 148। আচ্ছা, তো আমার থার্ড প্রেফারেন্স ছিল আইপিএস, ফার্স্ট প্রেফারেন্স ছিল আইএস, সেকেন্ড প্রেফারেন্স ছিল আইএফএস। তো সেবার আইএফএস এ 20টা ভ্যাকেন্সি ছিল, আইএস এ 30টা ছিল, আমার 150-এর মধ্যে নাম ছিল। রিজার্ভেশন না থাকলে আমি ফার্স্ট অথবা সেকেন্ড প্রেফারেন্স অবশ্যই পেয়ে যেতাম। কিন্তু যেহেতু রিজার্ভেশনে আপনারা জানেন যে কেউ হয়তো 500 কি 600 র্যাঙ্ক করেছে, সে আগে এসে তার পছন্দের চাকরি পেয়ে যায়, আইএস আইএফএস তারা পেয়ে গেল, ফলে আমি থার্ড প্রেফারেন্স আইপিএস পেলাম। এই কিছুদিন আগে দেখবেন যে পূজা খেতুয়াত বা এরকম একজন নামের মহিলা 840 র্যাঙ্ক করেছিলেন, সেও আইএস পেয়েছিলেন রিজার্ভেশনের জন্য। আমাদের এই স্টেটই দেখবেন যে এমন আছে যে হয়তো 300 কি 400 র্যাঙ্ক করেছে, অথচ আইএস এর কাজ করছে রিজার্ভ ক্যান্ডিডেট হওয়ার পর। কিন্তু আমি যেহেতু জেনারেল ক্যান্ডিডেট ছিলাম, আমি 148 করেও কিন্তু আমাকে আইপিএস নিয়ে সন্তুষ্ট থাকতে হলে আমি আইএস বা আইএফএস পেলাম না। আচ্ছা, আচ্ছা, আমি জেনারেল ক্যান্ডিডেট ছিলাম। আপনার প্রথম পোস্টিং কোথায় ছিল? এসডিপিও বোলপুর, ট্রেনিং এর পর। আচ্ছা, তো সেখানকার এক্সপিরিয়েন্স একদম সদ্য যখন আপনি জয়েন করছেন, কিরকম ছিল সেই এক্সপিরিয়েন্স? আমার এক্সপিরিয়েন্স একদম ব্যতিক্রমী। আমি বললাম যে বোলপুরে আমার 1 মাসের মধ্যে ওখান থেকে ট্রান্সফার হয়েছিল। কেন? 33 দিনে আমি চার্জ দিয়ে চলে গেছি। কেন বলছি, ওখানে জয়েন করার পর আমাদের ডিপার্টমেন্টাল পরীক্ষা দিতে হয়, আপনি জানেন। তো সেই পরীক্ষা পাস না করলে জুনিয়র স্কেল থেকে সিনিয়র স্কেল অর্থাৎ অ্যাডিশনাল এসপি হব না, আচ্ছা, এসডিপিও থেকে যেতে হবে। তো পরীক্ষার একটা দিন ঠিক হয়েছিল। ওখানে তখন তৎকালীন শাসক দলের লোকেরা ওই দিন একটা জমিতে ধান কাটার জন্য জমায়েত হবে এরকম বলেছিল। তো সেখানে অন্য দলের লোকেরা আশঙ্কা করে আমাকে খবর দিয়েছিল। তো আমি এসপিকে বললাম যে এই যা এখানে ঝামেলা ঝঞ্ঝাট হবে, তো তাহলে আমার কিন্তু চলে গেলে অসুবিধা হতো। তো এসপি আমাকে ভালো কথাই বলেছিলেন বলে মনে হয়, যে দেখো পরীক্ষাটা না দিলে তুমি প্রমোশন পাবে না, পরীক্ষাটি দিয়ে এসো, আমি দেখবো। আমি পরীক্ষা দিতে চলে আসি। দুর্ভাগ্যের বিষয়, আমাদের এই সরকারি যে কাজ ঠিক মতো না হওয়ার ফলে পরীক্ষা হলে এসে দেখি সেখানে যে নাম এসছে, আমি প্রথমবার যে পরীক্ষা দিয়েছিল সবকটা ক্লিয়ার করেছি এবং তার জন্য আমাকে 2টা অ্যাডভান্স ইনক্রিমেন্ট দেওয়া হয়েছে, আমাকে পরীক্ষা দিতে হবে না। আচ্ছা, তা আমি ফিরে চলে গেলাম। আচ্ছা, কিন্তু ফিরে যাওয়ার আগে ওখানে ঘটনা ঘটে গিয়েছে। ওই শাসক দলের এমএলএ এবং এমপির ছেলের নেতৃত্বে লোকজন জড়ো হয়ে
ওই এমপি এবং এমএলএর বাড়ির পাশের গ্রামটা ছিল বিরোধীদের দখলে, সেখানকার প্রধান ছিলেন বিরোধী দল থেকে, এটা তাদের সহ্যের মধ্যে ছিল না। তো তারা গিয়ে সে বাড়িটা ঘিরে নিয়ে চাল ফুটো টুটো করে মেয়েদের টেনে বের করে, ছেলেদের বের করে, মেয়েদের কাপড় ধরে টানলে ন্যাংটো হয়ে গিয়ে মেয়েটা গিয়ে জলে ডুব দেয় সম্মান বাঁচানোর জন্য। ছেলে মারধর করছিল লোকটিকে, সে মরে যাবে এরকম অবস্থা হয়েছে, তখন জল চায়। তো এমপির ছেলে তার মুখে অর্ডার দিয়ে প্রস্রাব করিয়ে দেন। তা আপনারই মুখ এরকম করছে। তা আমি তখন ট্রেনিং নিয়ে ফিরে আসা সদ্য আইপিএস প্রথম পোস্টিং হয়েছে, আমার মনে হয়েছিল যে যদি এরকমই ঘটে তাহলে আমাদের থাকার দরকারটা কি। তা আমি এসপিকে বলি, স্যার, হ্যাঁ, এসপিকে বলি যে স্যার আমি তো বলেছিলাম, আমি দরকার হলে বলেছিলাম যে পরীক্ষা দিতে যাবো না, আপনি আমাকে পাঠিয়েছিলেন, আমার ভালোর জন্য পাঠিয়েছিলেন, কিন্তু আপনি যে লোক পাঠিয়েছিলেন তারা তো কিছু করতে পারলো না। হ্যাঁ, তো এসপিরও খারাপ, ভালো লাগার তো কোনো কথা নেই। একদমই তাই। তো এসপি বলেছেন তুমি ভালোভাবে তদন্ত করো, খুবই সত্যি খারাপ ঘটনা ঘটেছে, ব্যবস্থা নেওয়া দরকার। আমি চলে গেলাম। স্যার, আপনি যে ঘটনাটার কথা বললেন তখন তো প্রশাসনে ছিল সিপিএম, তো কার কথা বলছেন? বামপন্থ ক্ষমতায় ছিল। হ্যাঁ, তো কার কথা বলছেন একটুখানি? যিনি এমএলএ ছিলেন তার নাম বনমালী দাস, আর যে এমপি ছেলেকে গ্রেপ্তার করা হয়েছিল সেই এমপির নাম ছিল গদাধর সাহা। আচ্ছা, তো আপনি তাদের রোষানলে কখনো পড়েননি এই ঘটনার পর? কেন পড়বো না, আমাকে তো এই ঘটনার যে অ্যারেস্ট করার 7 দিনও যায়নি, আমাকে ট্রান্সফার করে দিয়েছে। আমার ওখানে পোস্টিং এর 1 মাস হওয়ার আগে ওখান থেকে ট্রান্সফার করেছে। আর আপনার উচ্চ পদস্থ যিনি ছিলেন তিনি এই বিষয়ে কোনো রকম কিছু করতে পারলেন না? উচ্চ পদস্থ অফিসার যদি বলেন, আমাকে ঠিক ঠিক ব্যবস্থা নিতে বলেছিলেন, কিন্তু আমি যখন এমএলএ কে এবং এমপির ছেলেকে ধরে এনেছি, এসপি সাহেব তখন চাচ্ছিলেন যে তাদেরকে বেল দিয়ে ছেড়ে দিই, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটও চাইছিলেন। ডিজির পক্ষ থেকে ডিআইজি হেডকোয়ার্টার ফোন করে আমাকে তো ধমকাতে শুরু করেন। তো তারপরে বলেন যে ঠিক আছে, যা ধরেছো তুমি ওদেরকে বেল দিয়ে দাও, ছেড়ে দাও। আচ্ছা, তো আমি তাকে আইনের কথা বলি যে দেখুন স্যার, এটা নন বেলেবল অফেন্স, কোর্টের ওয়ারেন্ট এ আমি অ্যারেস্ট করেছি, এটার বেল দেওয়ার ক্ষমতা আমাকে নেই, আমার নেই। উনি প্রচণ্ড রেগে গেলেন, বলে আমি তোমার থেকে অনেক বেশি দিন ধরে চাকরি করছি, তুমি আমাকে আইন শেখাতে এসো না। তো আমারও তখন খুব খারাপ লেগেছে যে আমি আইনত কাজ করেছি, তারপর আমাকে উল্টো শাসন করছে। আমি বললাম যে স্যার, বেশি দিন কাজ করার জন্য যদি পদ হয় তাহলে আপনার অধীনে যেসব হেড কনস্টেবল চাকরি তারা আপনার থেকে বেশি দিন কাজ করেছে, ওদেরকে আপনি চেয়ারে বসে আপনি হেড কনস্টেবল হয়ে যান। এটা আপনি বলেছিলেন? হ্যাঁ হ্যাঁ, আমি তখন এসডিপিও ছিলাম, সবে আইপিএসে জয়েন করেছি, আমি এরকমই বলতাম। উনি একদম সঙ্গে সঙ্গে ফোন কেটে দিলেন এবং তারপরেই আপনার ট্রান্সফার? হ্যাঁ, তারপর হয়নি। এই আইবি থেকে একজন এসএসডি, যিনি পরে ডাইরেক্টর জেনারেল হয়েছিলেন, দীপক সান্যাল, বোলপুরে পৌঁছলেন। পৌঁছে আমাকে ডাকলেন, ডেকে বোঝালেন যে দেখো তুমি তো আইপিএসে এসছো, একটা পানের দোকান দিলেও এর থেকে বেশি রোজগার করতে পারতে, তুমি তো চাও যে ভালো পোস্টিং হবে, এরকম যদি করো তাহলে তোমার ধরো এসপি পোস্টিং হবে না, ডিভিশনের ডিসি হবে না, তোমাকে সিপি করবে না, তোমাকে ডিজি করবে না, ক্যারিয়ার গ্রোথ হবে না। হ্যাঁ, একজন যে ব্যাচমেট আছে তার অফিস দেখে তোমার আত্মীয় স্বজন তোমার খারাপ অফিস দেখে তোমাকে বলবে। আমি বললাম যে স্যার, নেতাজি মুখ্যমন্ত্রী হননি আমাদের কখনো, প্রধানমন্ত্রী হননি, আমাদের সব প্রধানমন্ত্রীর লোক নাম আমাদের লোকে জানে। বলে তুমি কি বলতে চাইছো? বলে আমি বলতে চাইছি যে নেতাজির নাম মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী না হয়ে লোকে জানে, সব প্রধানমন্ত্রীর নামও জানে না, মুখ্যমন্ত্রীর নাম তো দূরে। তো আমাকে কেন যে সিপি কেন হতে হবে, ডিজি কেন হতে হবে? আমি আইন অনুসারে কাজ করবো, তারপর যা হয় হবে। আচ্ছা, এটা আপনি বলেছিলেন? হ্যাঁ, এটা আমার বইয়েও লেখা আছে। তাহলে এই প্রসঙ্গেই বলি যে এখন যিনি বোলপুরের এসডিপিও, তার অনেক উন্নতি হবে, এটা আপনার মনে হয়? না, সেটা উনি কতদিন এইভাবে সমর্থন করে যেত, আগে কিছুদিন সমর্থন করেছেন, পরে আর পাচ্ছেন না, তাহলে হবে না। আচ্ছা, কিন্তু এরকম যদি উনি টানা সমর্থন দিয়ে যেতে হবে তাহলে হবে।
স্যার, আপনি একটু আগে আপনার বইয়ের কথা বলছেন যে বিভিন্ন বিষয় আপনার বইতে উঠে এসেছে, আপনার অজস্র বই আছে, 113টা টোটাল। তো একটা গল্প মনে পড়ছে, বেনজির মণিমণ্ডল। তো সেই গল্পটায় কি কখনো মনে হয়েছে যে নিজের কথাই উঠে এসছে? দেখুন, আমি তো এই বাংলা সাহিত্যে পিএইচডি করেছি। তো আমার পিএইচডির কাজের বিষয় ছিল আত্মজীবনীমূলক উপন্যাস। আপনি যে প্রশ্নটা করছেন, তো কখন একটা উপন্যাসকে আত্মজীবনীমূলক বলা যায়? যখন দেখা যায় যে সেখানে জীবনীটা 50% বেশি এসে গেছে। বুঝতে পারলাম? একদম। তো আমি নহন্যতে বই আপনারা পড়েছেন? হ্যাঁ, মৈত্রী দেবীর লেখা। মৈত্রী দেবী, ওটা আমার মনে হয়েছিল আত্মজীবনীমূলক উপন্যাস। আত্মজীবনীমূলক। তা আমি ওনাকে ইন্টারভিউ করতে গিয়েছিলাম। তো গিয়ে আমি যখন ওই মির্জা এলিয়াদের কথা তাকে বললাম, প্রথমে তিনি এত রেগে গেলেন, কিন্তু তারপরে আমি যেহেতু চুপ করে ওনার তিরস্কার সহ্য করলাম, তারপরে তিনি একটু শান্ত হলেন। হ্যাঁ, বললেন যে আপনি যে এরকম প্রশ্ন করছেন, তো আমি যদি এস্কিমোদের জীবন নিয়ে উপন্যাস লিখতে চাই, লিখতে পারবো কি? পরে আমি এটা খুব ভালোভাবে বুঝেছি। আমি যখন আইপিএস ট্রেনিং হিসাবে মিলিটারি অ্যাটাচমেন্টে ছিলাম, তখন কাশ্মীরে ট্রেনিংয়ের সময় আমি এই বরফের ঘরে এক রাত ছিলাম আর্মিতে। তাই? তো তখন জানলাম যে বরফের ঘর তৈরি করতে দেওয়াল যে বরফ দিয়ে করা হয়, জানলাটা সেই বরফ দিয়ে করা হয় না, অন্য বরফ যেটা ট্রান্সপারেন্ট হয়। তখন মৈত্রীদেবীর কথাটা ভালোভাবে বুঝি। তো উনি আমাকে বলেছিলেন যে আমি লিখতে পারবো কি? পারবো না, আমি তো জীবনটাই জানি না। তো আমি যখন উপন্যাসটা লিখেছি, আমার জানা বিষয় নিয়েই তো লিখবো, তো এটা নিয়ে প্রশ্ন কেন? তো এরপরে তিনি কিছু উত্তর দিয়েছিলেন। আমার যে পিএইচডি থিসিস বই আকারে ছাপা হয়েছে, সেখানে আমি সেগুলো লিখে। আপনার আরো একটা গল্প আছে, কঙ্কালের কান্না, এবং সেটাও কলকাতার একটা ঘটনাকে কেন্দ্র করি, সেটা একটু শুনবো আপনার মুখে। দেখুন, এই ডিটেকটিভ যে নভেলগুলো না, আপনাকে যে কোনো একটা ঘটনা ঘটেছে, সেখানে আপনি কি পাচ্ছেন? আমাদের ট্রেনিংয়ের সময় শেখানো হতো, যদি আপনি ভালো ট্রেনিং নিয়ে থাকেন, তাহলে মৃতদেহ আপনার সঙ্গে কথা বলবে, এবং অপরাধী যতই চালাক হোক, তিনি আপনাকে ভিজিটিং কার্ড দিয়ে যাবেন। এরকমভাবে শেখানো হতো। এটা হয়েছে সত্যি আপনার সঙ্গে? হ্যাঁ, তো আমি তো তদন্ত করে সেটাই দেখাই। তো কঙ্কালের কান্না বলুন, না যে কোনো গল্প বলুন, যে একটা সূত্র ধরে আমি অপরাধের কাছে পৌঁছে যাচ্ছি, সেইটাই হচ্ছে গোয়েন্দা গল্পের মূল। আপনি এখন বাজারে যে বিভিন্ন রকম গোয়েন্দা গল্প আছে, তাতে কল্পনা অনেক বেশি, কিন্তু গোয়েন্দা গল্প মানে বৈজ্ঞানিক তদন্ত। সেখানে আপনার ফরেন্সিক সায়েন্স, ফরেন্সিক মেডিসিন, যার জন্য আমাদের আইপিএস অফিসারদের, এই যে আমাদের এখন পুলিশ অফিসাররা যেসব কথা বলেন, আমার তো মাঝে মাঝে আশ্চর্য লাগে। আমাদের ন্যাশনাল পুলিশ একাডেমিতে একজন ফরেন্সিক সায়েন্টিস্ট আমাদের ফরেন্সিক সায়েন্স পড়ান, এবং আমাদেরকে ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে বা ফরেন্সিক মেডিসিনের ল্যাবে নিয়ে গিয়ে দেখানো হয়। আপনি তো এই কঙ্কালের কান্না তো অনেক আছে, আপনি যদি তার আগে দেখেন, এটা আমার বাঁকুড়া জেলার একটা বাস্তব ঘটনাকে অবলম্বন করে লেখা হয়েছিল। যে ধরুন, একটা দেখা গেল যে একজন এলআইসির এজেন্ট ছিলেন, তিনি দুর্গাপুরে নিহত হয়েছেন। ওই বেশ পার করে গিয়ে তার ডেড বডিটা ওখানে বাঁকুড়ার একটা জঙ্গলের মধ্যে ফেলা হয়েছে। তা আমি যখন দেখতে গেলাম, এরকম জায়গায় একটা কাঁটা আছে হাতে। তো কাঁটাটা তাকে মেরে কাটা হয়েছে না মারার আগে কাটা হয়েছিল, এটা দেখলেই বোঝা যায় যদি কারো ট্রেনিং ঠিক থাকে। কি করে বোঝা যায়? কি করে? যদি আগে জীবন্ত অবস্থায় কাটা হয়, তাহলে গ্যাপিং হবে, আচ্ছা, রক্তপাত হবে। যদি মৃত্যু অবস্থা কাটা হয়, তাহলে গ্যাপিং হবে না। আচ্ছা। তো এরকমভাবে প্রতিটা পয়েন্ট ধরে ধরে, একটা ডেড বডি আছে, তার তাপমাত্রা কত, এটা দেখে কতক্ষণ আগে মারা গেছে আপনি বলতে পারবেন। তার চোখের অবস্থা দেখে আপনি বলতে পারবেন, তার চামড়া দেখে আপনি বলতে পারবেন, শরীরে মানে শক্ত হয়েছে কিনা সেটা দেখে আপনি বলতে পারবেন যে কতক্ষণ আগে মারা গিয়েছে। আমাদের বর্তমান পুলিশ অফিসাররা এই ট্রেনিংটা ঠিকভাবে নেন না, অথবা পরবর্তীকালে এটার মনে রাখেন না, যার জন্য তাদের অসুবিধা হয়। এই যে ধরুন কালীগঞ্জের
তদন্তে গিয়ে এসপি যখন বলছেন যে আমাদের পোস্টমর্টম হবে, ফরেন্সিক সায়েন্স হবে, তারপরে আমরা বলবো, তার মানে তার নিজের অজ্ঞতাটা প্রকাশ করছেন যারা জানেন তাদের কাছে। কারণ কিভাবে তার মৃত্যু হয়েছে পুলিশের তো ইনকোয়েস্ট করতে হবে, ডেড বডিটা কোথায় পাওয়া গিয়েছিল, কী অবস্থা পাওয়া গিয়েছিল, সেটা দেখে পুলিশের ধারণা করতে হবে যে এটা কীভাবে। এবং এখন পুলিশদের ওভাবেই ট্রেনিং দেওয়া হয় যাতে তারা বুঝতে পারেন। হ্যাঁ, আমাদের ন্যাশনাল পুলিশের মধ্যে ট্রেনিংটা খুব ভালোভাবে দেওয়া হয় আইপিএস অফিসারদের। তারপরে এখানে এসে ব্যারাকপুরে কিছুদিন মানে স্টেটের আইন কানুনগুলো শেখানো হয়। স্যার, আপনার জীবনে এত এত ঘটনা রয়েছে, তার মধ্যে কোন ঘটনাটা আপনাকে সব থেকে বেশি নাড়িয়ে দিয়েছিল? আমি শিলিগুড়িতে তখন অ্যাডিশনাল এসপি। আমার জীবনের অনেকগুলো তো নীতি নিয়ে আমি চলি, তার মধ্যে একটা নীতি ছিল, আপনার সামনে বলছি, আপনি লোক জিজ্ঞেস করবেন, যে আমার সঙ্গে কেউ দেখা করতে চেয়েছে অথচ আমি দেখা করিনি, এরকম কেউ বলতে পারবেন না। হয়নি? আচ্ছা। হ্যাঁ, কোনো অপরাধী আমার সঙ্গে দেখা করতে চাইলে আমি দেখা করতাম, আপনি চান তো তার উদাহরণ দেব। এবং সে কটার সময় দেখা করতে চাইছে সেটাও বিবেচ্য নয়। তো এরকম আমি একদিন কাজ টাজ করার পর একটা বেশি রাতেই শুতে গিয়েছি, তখন আমার নিচে যারা গার্ড থাকতেন তারা বললেন যে আপনার সঙ্গে একজন দেখা করতে এসেছেন। আচ্ছা। আমি ঘড়িতে দেখলাম 1:30 বাজছে, রাত 1:30 বাজছে, মানে আমার কাছে লোক আসতে পারত। আচ্ছা, আপনি নিজে কি রাত 1:30 পর্যন্ত পড়াশোনা করতেন? না, এটা ঠিক নয়। আমি যখন পড়াশোনা করেছি, যখন সিভিল সার্ভিস, তখন এখনো আমি যদি কোনো ইচ্ছা চ্যানেলে না যাই, এরকম কোনো কাজে ব্যস্ত না থাকি, তাহলে 10টার মধ্যে আমি ঘুমিয়ে পড়ি, সকাল 6টার মধ্যে উঠে যাই। আচ্ছা। অতএব আমি রাত জেগে 1:30 পড়ার পার্টি কোনোদিন ছিলাম না। আচ্ছা। তো আমি শুয়ে পড়েছিলাম, তা আমি ঘুম থেকে উঠেই উত্তর দিচ্ছি। ও আচ্ছা আচ্ছা। তো আমার যেহেতু নীতি ছিল আসতে হবে, আমি কি করলাম, জামা কাপড় পরলাম, নিচে নেমে এলাম। আমার একতলায় অফিস ছিল, দোতলায় আমার রেসিডেন্স ছিল। তো যখন এসে যে দেখা করতে এসে তিনি এলেন, তখন বসতে বললাম, বললাম বলুন। আমি বলছি না স্যার, আপনার সঙ্গে একাই কথা বলতে হবে। কিছু করার নাই, ভয়ও লাগছে আবার। আমি আমার লোকদেরকে বললাম যে আপনারা বাইরে দাঁড়ান, আপনারা বাইরে চলে গেলো। তখন ছেলেটি যেটা বলল যে দেখুন, আপনি তো জানেন যে আপনাকে এখান থেকে প্রথমে আপনাকে ঘুষ দিতে চেয়েছিল, কেউ আপনাকে ঘুষ দিতে আসতে রাজি হয়নি, তারপরে রাজনৈতিক নেতাদের ঘুষ দিয়েছিল, কিন্তু যেহেতু আপনার মুখ্যমন্ত্রী হান্ডার সাহেব নাম করে আপনাকে চাইছিলেন, মুখ্যমন্ত্রী বলে পোস্টিং হয়েছে, তো কেউ আপনাকে ট্রান্সফারও করতে চাইছে না। তো সেই জন্যে আজকে বিহারের গলগুলিয়াতে এখানকার ব্যবসায়ীরা, রাজনৈতিক নেতারা, ক্রিমিনালরা, কাঠচোররা, স্মাগলাররা একটা মিটিং করেছে আপনাকে নিয়ে, আমাকে নিয়ে। সেই মিটিংয়ে আপনাকে সুপারি কিলার দিয়ে খুন করানোর চেষ্টা, খুন করানোর সিদ্ধান্ত হয়ে গেছে। আচ্ছা, সিদ্ধান্ত হয়ে গেছে, ওকে। তো বলে আপনি কি করে জানলেন? বলে স্যার আমাকে চা দেওয়ার জন্য নিয়ে গিয়েছিল। তো এই ইনফরমেশনটা ও আপনাকে কেন দিল? এটাই তো কথা, ওরা আমি কোনোদিন উপকার করিনি। ও শুধু যেটা আমাকে জানিয়েছিল যে একজন লোক যার কাছে গেলে তার ক্ষমতা থাকলে তিনি সাহায্য করার চেষ্টা করেন, তো এরকম একজন লোককে খুন করে দেবে এটা তিনি মেনে নিতে পারেননি। তখন বাস ছিল না, লরি ধরে খানিকটা পায়ে হেঁটে এরকম ভাবে তিনি রাত 1:30টায় আমার বাড়িতে পৌঁছেছেন। তারপরে তো আপনি বুঝতে পারছেন যে কতটা ভয় লাগে, প্রতিক্রিয়া হতে পারে। তো কি করা যায়? তো যিনি আমাকে খবর দিয়েছিলেন তিনি বললেন যে এখনো জোনাতের লোক, এখানকার লোক ওখানে আছে, এর বাড়িতে আছে। আমি বললাম যে আমাকে দেখিয়ে দিতে পারেন? বলে হ্যাঁ, আমি দেখিয়ে দিতে পারবো, কিন্তু আমাকে তো মেরে ফেলবে তাহলে। তা আমি আমার যে কোনো জায়গায় গেলে আপনি যখন কাজ করবেন বুঝে যাবেন যে এই লোকটা 2 নম্বর আছে, কোন লোকটা ঠিক আছে, কোন লোকটা দিয়ে কাজ হবে, আপনি বুঝতে পারেন। তো আমার সেরকম সব জায়গাতে মনে হতো যে এই লোকটাকে দিয়ে কাজ করা যাবে। তো সেরকম কিছু লোককে আমি বললাম যে তাড়াতাড়ি পোশাক পরে নিন। আমিও পোশাক পরে নিলাম, গাড়ি ডাকলাম, ডেকে এই ছেলেটাকে একটা বোরকা পরিয়ে রওনা হয়ে গেলাম। দিয়ে আমাদের এলাকা ছেড়ে বিহারের এলাকায় ঢুকলাম। খুব সম্ভবত একটা কিষানগঞ্জ সাব ডিভিশন পড়ে। ডেকে নির্দিষ্ট বাড়িতে গেলাম, এই ছেলেটা দেখে দিল যে এই ঘরে আছে, ঘুমোচ্ছে। এই ছেলেটাকে আমি বললাম যে কত বাইরে পাঠিয়ে দেন যাতে কোনো অবস্থা না দেখতে পাই। দিয়ে
যখন দরজা খুলেছে তারপরে তো প্রতিক্রিয়া আপনি বুঝতেই পারেন, তাদেরকে সঙ্গে সঙ্গে তুলে নিয়ে কাউকে কিচ্ছু বলা হয়নি। আমাদের এলাকায় যখন আমরা ঢুকলাম তখন বললাম যে তাহলে সুপারিটা কাকে দিচ্ছেন মারার জন্য? তখন যদি আপনি তাদের মুখ দেখেন যে আমাকে মারার জন্য সুপারিটা আপনি কাকে দিচ্ছেন, কোনো কথা বলছে না। তা আমি আর একটু বাড়িয়ে বললাম যে দেখুন আপনাদের ওখান থেকে আমি তুলে এনেছি, আমি এনেছি কেউ জানে না, ওখানকার লোক আমাকে চেনে না, আমি অ্যারেস্ট মেমো তৈরি করিনি, যেটা আমার এনে তো করার কথা। তো ওরা শুনছে, আমি বললাম যে ধরুন এখন গুলি করে আপনাদের রাস্তায় ফেলে দিয়ে আমি চলে গেলাম, কি হবে? তখন তো আর মুখের দিকে তাকানো যাচ্ছে না, ভয়ে একদম কান্নাকাটি করে অবস্থা কুকড়ি মুকড়ি হয়েছে, কাঁদছে না, ভয় পেয়ে গেছে, সন্ত্রস্ত। তো আমি একটু করে বললাম যে দেখুন আমি আপনাদের ওরকম মারবো না, আরে আপনাদেরকে আমি আটকেও রাখবো না, আজকেই কোর্টে তুলে দেবো, এবং আপনাদেরকে আমি হেফাজতেও চাইব না, আপনারা বেল পেয়ে যাবেন। কিন্তু বেল পাওয়ার পর যদি দ্বিতীয়বার এরকম কিছু করেন তাহলে আপনাকে আমি ধরে আনবো না, ওখানেই গুলি করে ফেলে দেব। এই কথাটাই যখন বললেন আমার মাথায় এলো যে এনকাউন্টারের অভিজ্ঞতা আছে আপনার? এনকাউন্টার আমি কখনো করিনি, এনকাউন্টারে আমি বিশ্বাসও করি না। তবে আমি আসামি ধরতে গিয়েছি, গুলি চলেছে, লোক মারা গিয়েছে, এরকম ঘটনা একাধিকবার হয়েছে। আচ্ছা, এটা কোন কোন কেসে হয়েছে? শিলিগুড়িতে একবার স্মাগলিং আড্ডাতে গিয়েছিলাম, তারা গুলি করেছিল, আমরাও গুলি করি, সেখানে একজন মারা যায়, সেখানে ক্রস ফায়ারিং এ মারা যায়। তারপরে আমি যখন শিলিগুড়িতেই ছিলাম তখন কালিম্পংয়ে ওখানে যে শামসিম চাগাবান আছে সেসব জায়গায় আমাকে রেডে পাঠানো হয়েছিল, আমার এলাকার বাইরে, সেখানেও রেডের সময় আমাদের গুলিতে একজন মারা যায়। তো এরকম ঘটেছে। আপনি কলকাতায় যখন পোস্টিং ছিলেন, আপনি কলকাতা পুলিশের আন্ডারে, সেই সময় কোন ঘটনা আপনার সব থেকে বেশি ভয়াবহ বলে মনে হয়েছে? কলকাতা পুলিশে দেখুন আমাকে নেওয়া হয়েছিল যে বউবাজারে জানেন যে রশিদ খান বলে একজন 60টা ডন, তিনি রাজনৈতিক নেতাও ছিলেন, তার বাড়িতে বিস্ফোরণ হলে বেশ কিছু সংখ্যক লোকের মৃত্যু হয়, এটা নিয়ে খুব হইচই হয়। এই ঘটনার পরপরই তৎকালীন পুলিশ কমিশনার তুষার তালুকদার আমাকে কলকাতা পুলিশের যে ডিটেকটিভ ডিপার্টমেন্ট ছিল সেখানে ডিসি স্পেশাল হিসেবে পোস্টিং করেন। এটা 16 তারিখের ঘটনা, 19 তারিখে আমাকে পোস্টিং করেন। আমি আগের যে পোস্টিংয়ে ছিলাম সেই পোস্টিংয়ের জায়গায় লোক তখনও পাওয়া যায়নি, আমি সেই পোস্টিংয়ে আছি, কিন্তু এই পোস্টিংয়ের কাজ শুরু করতে হয়েছিল এরকমভাবে। এবং আমি যে 60টা যে বন্ধ করতে হয়, যেটা তালুকদার সাহেব চাইছিলেন, সেটা আমি বন্ধ করে দিয়েছিলাম। এখন পুলিশের লোকদের এমনি বন্ধ হয় না কেন সেটা জানো, যে আমি ওখানে জয়েন করেছি, তো 2-1 দিনের মধ্যে আমি শুনতে পারলাম যে কাশীপুর থানায় এরকম একজন 60টা পেন্সিলার, 60টা ব্যাপারটা যদি না জানেন তাহলে আপনার বুঝতে অসুবিধা হবে। না, 60টা ব্যাপারটা জানি, জানেন তো? তো একজন পেন্সিলার ধরা পড়েছে। তা আমি বললাম যে এর সঙ্গে আমি কথা বলবো। তো আমাদের পুলিশের লোকেরা যেটা বলেছেন, স্যার এ তেমন কিছু গুরুত্বপূর্ণ লোক নয়, আর একে আমরা কোর্টে পাঠানোর জন্য তৈরি হয়ে গেছি, কোনো মতে আমাকে কথা বলতে দিতে চাইছিল না। তখন আমার আরো সন্দেহটা বাড়ে। তা আমি বললাম যে কোর্টে পাঠিয়ে দিতে, ঠিক আছে তাহলে কোর্টে ওনাকে কাস্টডিতে চান, কিন্তু আমাকে জিজ্ঞাসাবাদ করতে হবে। এখন আমি ডিসি বলছি, ডিটেকটিভ ডিপার্টমেন্ট বলা, মানে কমিশনারের বলা, তোকে কাস্টডিতে নিল, নিয়ে কোর্ট থেকেই আমার অফিসে নিয়ে এসছে। তো যখন আমার সামনে এসছে, তো এসে প্রথমে কেঁদে ফেলেছে। সে বলছে, স্যার এরকম তো কথা ছিল না। আমি বললাম কীরকম কথা ছিল সেটা বলুন। তো বলছে, স্যার আমার সঙ্গে কথা ছিল যে আমাকে 250 টাকা দেবে, কোর্টে যেতে হবে, কোর্ট থেকে ছাড়া পেয়ে যাবো। তো আপনার তো কোর্ট থেকে আবার ধরে নিয়েছেন। আচ্ছা। তো বলছে আপনাকে কোর্টে নিয়ে যাবে, ছাড়া পেয়ে যাবো, ওটা কী করে সম্ভব? তো আপনি তো 60টা পেন্সিলার, 60টা লেখেন আপনি। বলছে, না স্যার আমি 60টা লিখি না।
তো বলে তাহলে ব্যাপারটা কি বলুন তো, খুলে বলুন তো আমাকে। বলছে যে স্যার এই থানার লোকদের সঙ্গে সাতটাওয়ালাদের একটা যোগসাজশ আছে। হ্যাঁ বোঝাপড়া থাকে, তো থানার লোকদের কেস দিতে হবে তারা কাজ করছে বলে, তো ওই যারা লেখে তাদের দু একজনকে ধরতে হয় মাঝে মাঝে, তো ওদের ধরা হলে কাজটা বন্ধ হয়ে যায়, সেই জন্য আমাকে ভাড়া করেছে। আচ্ছা, যে ওদের কাজটা চলবে কিন্তু কেসও দেখানো হবে, সেই জন্য আমাকে ভাড়া করেছে। আমি বললাম হ্যাঁ ওরা ভাড়া করেছে তো ওদের কথা আমি বুঝলাম, কিন্তু আপনি ভাড়া হলেন কেন? বলে কি করবো স্যার, ওই যে সাইডিং এ কিছু কাজ করতাম, তো ওটা তো আপনারা পুলিশের লোকেরা বন্ধ করে দিয়েছেন, আমার মেয়েটার অসুখ, ডাক্তার ওষুধ কিনতে বলেছে, আমার কাছে পয়সা নাই, সেই জন্য ভাবলাম যদি একবার কোর্টে গিয়ে 250 টাকা পাই তাহলে মেয়েটার জন্য ওষুধ কিনবো। তো আমার খুবই খারাপ লাগছিল। তা আমি ব্যাপারটা জেনে গেলাম। তো তারপরে যে আমার থানার লোকেরা আমাকে সঠিক খবর দিচ্ছে না এটা আমি বুঝলাম, এটা বুঝতে পেরেছেন। হ্যাঁ, তখন আমি নিজে রেড করতাম। তো এই রেড করতে গিয়ে কাশীপুর থানাতেই একবার যখন রেড করতে গিয়েছি, সব লোক জড়ো করে ঘিরে নিয়েছিল, কারণ সেখানে যিনি ধরা পড়েছিলেন তিনি তৎকালীন শাসক দলের যুব নেতা ছিলেন। আচ্ছা, যুব নেতা। নাম বলতে পারবেন? এখন আমার নামটা মনে নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো কিন্তু আমার সৌভাগ্যটা আমার জীবনে সব জায়গায়, আমার লোকেরা কখনো আমাকে ছেড়ে চলে আসেনি। যেমন বিনোদ মেহতার কথা আপনারা শুনে থাকবেন, আমি তখন সবে চাকরিতে ঢুকেছি, উনি রেডি গিয়েছিলেন, সঙ্গের লোকেরা ওনার সিকিউরিটি গার্ড ছাড়া সকলে ছেড়ে চলে এসেছিল, ওনাকে হত্যা করে দিয়েছিল বদমাশরা, ওনার সিকিউরিটি গার্ডকেও। তো আমার লোকেরা কখনো আমাকে ছেড়ে আসেনি, ফলে আমি সেরকম অবস্থা আমার কখনো হয়নি। তো ওটা একটা হয়েছিল। আর একটা হয়েছিল যে জয়পুরিয়া কলেজ আছে, সেখানে আমি স্যাটারডেনের একটা হানা দিতে গিয়েছিলাম। তো তখন আমাকে ওখানকার লোকেরা সব আমাদের গাড়ি টাড়ি সব ঘিরে নেয়, এবং তার নেতৃত্বে ছিলেন ওই জয়পুরিয়া কলেজের একজন প্রফেসর, যিনি তৎকালীন শাসক দলের একজন বড় নেতা ছিলেন। পরের ভোটে তার এমএলএ হিসেবে দাঁড়ানোটা চূড়ান্ত হয়ে গেছিল। আচ্ছা, মানে সিপিএম এর আমলে? হ্যাঁ। আচ্ছা। তো তারা এসে যখন গন্ডগোল করলো, কিন্তু আমার লোকেরা আমাকে যেহেতু ছেড়ে আসেনি, তার আসামিদের নিয়ে আমি চলে আসলাম লালবাজারে। তারপর আমি আরও কিছু লোক জড়ো করে সেই প্রফেসরকে ধরতে যাব এবং বেরোচ্ছিলাম। তো তুষার তালুকদার সাহেব তখন কমিশনার ছিলেন, ডিসি বাজপেয়ী অ্যাডিশনাল কমিশনার ছিলেন। ওনারা বললেন যে তবে এক্ষুনি যাওয়ার দরকার নাই, আমরা দেখছি ব্যবস্থা করবো। তো ওনারা ব্যবস্থা করেছিলেন। স্যার, এই যে এত ঘটনা ঘটেছে, আপনি এত থ্রেট পেয়েছেন, এত কিছু হয়েছে, এটা সত্যি কথা বলুন তো আপনার কখনো প্রাণ ভয় হয়নি? প্রাণ ভয় হয়নি এ কথা বললে সত্যি কথা বলা হবে না, কিন্তু প্রাণের ভয় আছে মানে তারপরে আমি যা আমার করা উচিত করব না, এইরকম কখনো মনে হয়নি। স্যার, একটু আগে আপনি রশিদ খানের কথা বলছিলেন, আমি একেবারে সোজাসুজি প্রশ্ন করছি যে আপনার কি মনে হয় সেই সময় সিপিএম এর সঙ্গে রশিদ খানের কোনো লিঙ্ক ছিল? কারণ এত বারুদ কলকাতায় এলো, এত বড় ব্লাস্ট, এবং সেই সময় আপনাকে স্পেশাল অফিসার করে আনা হলো, আপনি কিভাবে পুরোটাকে সলভ করলেন? না, ব্যাপারটা পরিষ্কার করুন। এখন যে ডিসিডিডি পোস্টটা ছিল বোধহয় আপগ্রেড করে জয়েন্ট সিপি হেডকোয়ার্টার বা জয়েন্ট সিপি ক্রাইম এরকম করা হয়েছে। তখন ডিসি হেডকোয়ার্টার বা ডিসিডিডি ছিল। তো আমি যখন বলছি সেই সময় ডিটেকটিভ ডিপার্টমেন্টের যিনি প্রধান ডিসি ছিলেন তাকে ডিসিডিডি বলা হতো। আচ্ছা। তার অধীনে আরো দুজন ডিসি ছিলেন। আচ্ছা। তাদের একজন হচ্ছে ডিসিডিডি 2 আর একজন হচ্ছে ডিসিডিডি স্পেশাল। আচ্ছা। এই ডিসিডিডি স্পেশাল এবং সিআইডিতে তৈরি করেছিল ডিআইজি সিআইডি স্পেশাল। এই দুটো করা হয়েছিল যে ড্রাগের যখন সমস্যাটা বেশি বাড়ে, এই ডিসিডিডি স্পেশালের কাজ ছিল ওই ড্রাগ সমস্যাটা সমাধান করা, তদন্ত করা বা সেগুলো যাতে না বাড়ে সেটা দেখা। তো এই যে রশিদ খানের ডেরায় যখন বোম ব্লাস্ট হলো এবং লোকজন মারা গেল, তারপরে তুষার তালুকদার সাহেব আমাকে ডিসিডিডি স্পেশাল হিসেবে নিয়ে আসলেন, এবং অ্যান্টি রাউডি সেকশন বলে একটা সেকশন আছে যেটা আগে ডিসিডিডি 2-র অধীনে ছিল। ডিসিডিডি 2-র কাছ থেকে নিয়ে ডিসিডিডি স্পেশাল আমি যেখানে জয়েন করলাম সেখানে দিয়ে দিলেন,
এবং আমাকে বললেন যে সাট্টাটা বন্ধ করতে হবে। আচ্ছা, দেখুন, ডিসিডিডি 1 ডিটেকটিভ ডিপার্টমেন্টের প্রধান এবং রশিদ খানের যে কেস হলো তার আগে থেকে তিনি ছিলেন। অর্থাৎ আমি ডিসিডিডি স্পেশাল হলেও সেই কেসের তদন্ত বা তদারকে আমি কিছু করিনি। তখন গৌতম চক্রবর্তী ছিলেন ডিসিডিডি, তিনি সেগুলো দেখভাল করেছেন। আমি সাট্টাটা বন্ধ করেছিলাম। আর যেটা আমি জিজ্ঞাসা করছিলাম একদম শুরুতেই, যে আপনার কি ধারণা যে সিপিএম এর সঙ্গে রশিদ খানের লিঙ্ক ছিল? দেখুন, এটা তিনি যখন দেখেছেন তিনি খুব পরিষ্কারভাবে বলতে পারবেন। তা আমি আপনাকে বলতে পারি, যারা অপরাধী হয় সব সময় তারা শাসক দলের আশ্রয়ে থাকতে চায়, যে তাহলে পুলিশ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না, এবং এখন আপনারা এটা অনেক পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন। এখান থেকেই আমার প্রশ্ন হচ্ছে যে আপনি জ্যোতি বসুর সঙ্গে কাজ করেছেন, আপনি বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে কাজ করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও কাজ করেছেন। এই প্রত্যেক যাদের যাদের নাম বললাম তাদেরকে খুব কাছ থেকে দেখেছেন, অভিজ্ঞতা করেছেন। তাদের প্রত্যেকের একটা করে খারাপ জিনিস এবং একটা করে ভালো জিনিস যদি আপনাকে বলতে বলি, আপনি কোন কোন জিনিসগুলো বলবেন? দেখুন, বুদ্ধদেব ভট্টাচার্যের সব থেকে যেটা ভালো জিনিস, তিনি একজন সৎ মানুষ ছিলেন এবং তাকে তার পার্টির বিরুদ্ধে বা তার কোনো নেতার বিরুদ্ধে কথাও বলা যেত। আমি আপনাকে অনেকগুলো উদাহরণ দিয়ে বলতে পারি। যেমন আমি ডিসিডিডি হিসেবে জয়েন করার পরই ডাকাতি সেকশন থেকে ওসি ডাকাতি এবং কয়েকজন অফিসারকে ডিসি হেডকোয়ার্টার বলে সরিয়ে দিই, তার জায়গায় নতুন মানে ওসি ডাকাতি, অ্যাডিশনাল ওসি ডাকাতি, অন্য অফিসার সেখানে পোস্টিং করাই। তো তখন যে পুলিশ অ্যাসোসিয়েশন কলকাতা পুলিশে ছিল, সেটা সিপিএম প্রভাবিত সংগঠন ছিল। যেমন আপনারা জানেন যে ওয়েস্ট বেঙ্গল পুলিশে নন গেজেটেড পুলিশ কর্মচারী সমিতি ছিল। তো যাদের ওখান থেকে আমি বের করে দিয়েছিলাম তার মধ্যে ওই পুলিশ অ্যাসোসিয়েশনের লোকও ছিল। তো স্বাভাবিকভাবে তারা বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে যেটা বলার সেটা বলেন। কমিশনার আমাকে একদিন এসে বলেন যে তুমি সব পুরানো লোকদেরকে বের করে দিয়েছো, তাহলে ডাকাতি সেকশন চলবে কি করে? তো আমি বলি যে আমি কেন বের করেছি এবং যে সেটা যদি ভালোভাবে চলে সেটা আমি দেখব। তখন উনি বললেন আমি বলতে পারবো না, তুমি তাহলে গিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যকে বলো। উনি আমাকে নিয়ে গেলেন বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে। তখন আমি ওনাকে বললাম যে স্যার দেখুন, 10টা ডাকাতি হচ্ছে, আমি 2টো ডাকাতি ডিটেক্ট করে দিলাম, তারপরে ডাকাতি হচ্ছে, কারণ ডাকাতি সেলের লোকেরা ডাকাতি করাচ্ছে, তারপরে এক একটাকে তারাই ধরে দিচ্ছে। ওই আমি যে 7টার উদাহরণ দিলাম সেই রকম হচ্ছে। তো উনি তো প্রথমে মানতে একদমই রাজি না, তখন আমি তৈরি হয়ে গিয়েছিলাম। তো আমি বললাম স্যার এই যে এয়ারপোর্টের এখানে ডাকাতিটা হয়েছে, কেস নাম্বার এত, আমি জানি আপনাদের পার্টির কাঠামো খুব ভালো, পুলিশের থেকে আপনাকে খোঁজ নিতে হবে, পার্টির লোকদের থেকে খোঁজ নেন, এই ডাকাতিতে এই গাড়িটা ব্যবহার হয়েছিল কিনা, এবং আমি যাদের ট্রান্সফার করেছি তার স্ত্রীর নামে এই গাড়িটা কিনা। সে ডাকাতি ছেলে থাকবে আর স্ত্রীর নামে গাড়ি দিয়ে ডাকাতি করাবে, তারপরে শেষে ডাকাতির কেস ডিটেক্ট করবে, তো ডাকাতেরও বাড়বে। তো উনি আমার কথাটা মেনে নিলেন এবং বললেন যে ঠিক আছে আমি খোঁজ নিচ্ছি। উনি খোঁজ নিয়েছিলেন কিনা আমি জানি না, কিন্তু পরবর্তীকালে এই যে আমি যাদের ট্রান্সফার করে দিয়েছি তাদেরকে ফিরিয়ে আনার জন্য আমাকে বলেন। আমার ধরুন যখন উনি ওই সিঙ্গুড়ি বা নন্দীগ্রামে জমিটা অধিগ্রহণ করে নিচ্ছিলেন, লোকেটা আন্দোলন করছিলেন, তখন আমার মনে হয়েছিল যে তখনও পার্টির যে সংগঠন ছিল, উনি যদি লোকগুলোকে বুঝিয়ে সুঝিয়ে একটা ব্যবস্থা করতেন পুলিশকে ব্যবহার না করে, আমার মনে হচ্ছে তাহলে ওনাদের পতনটা হতো না। জ্যোতি বসুর সম্পর্কে আপনার কি ধারণা? তার সাথেও তো আপনি খুব জ্যোতি বসু আমি যখন বললাম শিলিগুড়িতে পোস্টিং ছিল, হান্ডা সাহেব তখন আমার নাম ধরে চেয়েছিলেন এবং তিনি পোস্টিং করেছিলেন, এবং আমার বিরুদ্ধে ওনার কাছে কিছু অভিযোগ হয়েছিল আমি যেরকম ব্যবস্থা নিতাম। তো সেগুলো উনি দেখে উনি খোঁজ খবর না নিয়ে এই এখন যেরকম আছে সেরকম বলে দেওয়া কাজ করতেন। যেমন একটা উদাহরণ দিচ্ছি, এই বর্তমান মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী ক্ষমতা আসার পরে বেলপাহাড়িতে একটা মিটিং করছিলেন। তো সেখানে
শিলাদিত্য চৌধুরী খুব সম্ভবত নাম, তিনি উঠে শাড়ির দাম বাড়া নিয়ে একটা প্রশ্ন করেছিলেন। তিনি আগে চেনেন না, তার সভায় এসেছে, তিনি যেহেতু একটা প্রশ্ন করেছেন উনি সঙ্গে সঙ্গে বলে দিলেন যে মাওবাদী ওকে অ্যারেস্ট করা হলো। এটা কোনো মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী করতে পারে আমার ভাবনার বাইরে। অ্যারেস্ট করে নিল পুলিশ, নিয়ে তাকে জিজ্ঞেস করলো যে তুমি মাওবাদী? বলে না, আমি তো তৃণমূল করি, তৃণমূল কি ভোট দিয়েছি, তৃণমূলের সভা করতে এসেছি। তো পুলিশের লোকেরাদের মনে হয় যে বোধ হয় ব্যাপারটা যা বলছে ঠিকই বলছে, ছেড়ে দেয়, ছেড়ে দিল। 2 দিন পরে আবার থানার আইসি গিয়ে তাকে অ্যারেস্ট করে নিল এবং তাকে কোর্টে পাঠালো এবং তাকে হাজত খাটালো। কেন? পুলিশের লোকেরা প্রথম দিন ধরে জিজ্ঞাসা করে ছেড়ে দিল, তারপর আবার অ্যারেস্ট করলো। এটা কেন হতে পারে আপনি বলুন? পুলিশ মন্ত্রী বা তার কাছের কোনো লোক পুলিশের লোকদেরকে চাপ দিয়ে এটা করিয়েছে? মানে এই যে একদম নিচে নেমে নিচু মানসিকতার পরিচয়, সেইটা আমার ধারণা জ্যোতি বসু, বুদ্ধদেবাচার্য এদের কারো ছিল না। বা আপনি যদি ধরেন যে ক্ষমতায় আসার পরপরই থানায় চলে গেলেন আসামিদের ছাড়িয়ে নিতে। আরে মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী যদি কোনো আসামিকে ছাড়াতে হয় তো তার জন্য কাউকে একটা ফোন করে দেয় তো যথেষ্ট, তার থানায় যেতে হবে কেন? মানে কোনো কি বলবো স্ট্যান্ডার্ড নেই। স্যার এরকম কতবার হয়েছে? কারণ আপনি তো দুটো যুগই দেখছেন, তো এরকম কতবার হয়েছে যে আপনি সত্যি কথা বলার জন্য বা অ্যাকশন নেওয়ার জন্য আপনার ট্রান্সফার হয়ে গেছে, আপনাকে ধমকানো হয়েছে? এটা যদি আপনি কাউন্ট করে রাখেন তাহলে সেটা সংখ্যায় কত দাঁড়াবে? দেখুন, আমি তো 81 সালে ঢুকেছি, 14 সালে গিয়েছি, তো 32-33 বছর আমি চাকরি করেছি আইপিএস এর। এর মধ্যে ট্রান্সফার কতবার হয়েছে আমি এক্ষুনি বলতে পারবো না, কিন্তু ট্রান্সফার হয়ে যেটা কার্যকর হয়েছে সেটা তখন 36-37 বার হবে। 36-37 বার ট্রান্সফার হয়েছে, কিন্তু ধরুন ট্রান্সফার হয়েছে আমাকে যেতে হয়নি, এরকমও হয়েছে। যেমন আমি দুটো একটা উদাহরণ দিচ্ছি। আমি যখন ক্যালকাটা এয়ারপোর্টে, তখন আমার পোস্টিং হয় এসএপি 11 ব্যাটালিয়ন ছড়রা, পুরুলিয়া। কিন্তু আমাকে ওখানে জয়েন করতে হয়নি, কিন্তু তার আগেই আমার ট্রান্সফারটা বদল হয়ে অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত ছিলেন, উনি আমাকে পছন্দ করতেন সৎ অফিসার হিসেবে। তিনি আমাকে ব্যুরো অফ ইনভেস্টিগেশনে এসপি পোস্টিং করিয়ে নেন। তো ওখানে আমার যেতে হয়নি, কিন্তু ট্রান্সফার হয়েছিল। আবার আমি বলছি, আমি যখন শিলিগুড়িতে ছিলাম, ওখানে একজন প্রধানের বিরুদ্ধে এসেন্সিয়াল কমোডিটিজ আমি কেস শুরু করলাম, তখন আমাকে ব্যারাকপুরের এক ব্যাটালিয়নে ট্রান্সফার করে দেওয়া হয়েছিল। আচ্ছা, ট্রান্সফার অর্ডারটা হয়েছিল, কিন্তু তখন ডিজিপি ছিলেন নিরুপম সোম, যে 2-1 এখানে সৎ অফিসার আছেন তাদের একজন বলে আমি ওনাকে মনে করি। তো আমার এই যে ট্রান্সফারটা যে কারণে হয়েছিল, যে প্রধানের বিরুদ্ধে কেস করেছিলাম, এটা বড় কন্ট্রোভার্সি হয়েছিল। সে কন্ট্রোভার্সিটা এরকম যে সেদিন শিলিগুড়িতে হাবিব তানভীর চরণ দাস চোর হচ্ছিল, আমাকে তারা নিমন্ত্রণ করেছিলেন, আমি অনুষ্ঠানে চরণ দাস চোর দেখছিলাম। তো সেখানে ওই ফাঁসি দেওয়ার কিছু লোক এসে হাজির হন, তারা বলেন যে এরকম ওই শাসক দলের এক প্রধান বিধাননগরের দিকে, তিনি ওখানে একটা সাঁকো তৈরি করার জন্য সিমেন্ট তুলে লরিতে করে বিধাননগরের দিকে না গিয়ে শিলিগুড়ির দিকে এসে একজন ব্যবসায়ীর আড়তে সিমেন্টটা খালি করছিলেন। আচ্ছা, স্থানীয় থানা যাতে না ধরে তাই জন্য স্থানীয় থানাকে কয়েক বস্তা সিমেন্ট তিনি দিয়ে দিয়েছিলেন। তো আমরা যখন খালি করছিল, সেই লোক অনেকগুলো লোক এসে আমরা আটকাই, তাদের মধ্যে আমাকে দেখালো, দেখুন স্যার যে এ শাসক দল করে, কিন্তু এও এটা মেনে নিতে পারেনি। ওরা যা বলতে চাইলেন যে শাসক দলের লোকেরাও এর মধ্যে আছে যে অপরাধের বিরুদ্ধে। তো বলে তাহলে আপনি থানায় গেলেন না কেন? বলে সে থানাতে তো গিয়েছিলাম, কিন্তু থানাতে তো আগেই সিমেন্ট দিয়ে দিয়েছে, থানার লোকেরা আমাদের কথা শুনে কোনো পাত্তা দেয়নি। আমি বললাম তো বাগডোর কিন্তু সিআই বসেন, বলে সিআইয়ের কাছেও গিয়েছিলাম। তো বলে তিনিও আমাদের কথা কিছু থানার সঙ্গে কি কথা বলে আমাদের কথা শুনলেন, সাহায্য উনি কোথা থেকে বলে তাহলে আপনি ডিএসপির কাছে, বলে ডিএসপির কাছেও স্যার গিয়েছিলাম।
তখন আমাদের মনে হলো যে আপনার কাছে গেলে কিছু হতে পারে, সেই জন্য এসছি। এখন আপনি যদি না করেন না করেন। বলুন কি পরিমাণ খারাপ লাগে। তো আমি বেরোলাম লোকজন নিয়ে, ওই আগের মতো গেলাম। গিয়ে দেখলাম যে সিমেন্ট নামাচ্ছিল, কিছু নামানো হয়েছে, কিছু আছে। আমি লরি ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, ওই যে মালিক ছিল সে প্লেন নিয়েছিল যে লরিটা খারাপ হয়ে গেছে, সেই জন্য লরি। তো আমি জিজ্ঞেস করলাম যে সত্যি লরি খারাপ হয়েছে কি? তো ড্রাইভার যে বললো না স্যার। বলে তাহলে আপনি বিধাননগর তো অন্য রাস্তায় যেতে হয়, আপনি এই রাস্তায় এলেন কেন? বলে স্যার আমাকে যেখানে নিয়ে আসতে বলে আমি সেখানে নিয়ে এসেছি। তো বলছে আপনি গাড়ি এখন চালাতে পারবেন? বললো হ্যাঁ স্যার। বললাম, ও চালিয়ে নিয়ে চলে গেল থানাতে। গাড়ি খারাপ হয়নি, গেল। তখন তদন্তের আরো কিছু বাকি থাকে। আমি যারা আনলোড করছিল তাদের কাছে গেলাম, গিয়ে বললাম যে আপনাদেরকে কখন হায়ার করেছে। তো সেটা নিয়ে তদন্ত করে আমি জানতে পারলাম যে ওদেরকে সিমেন্ট তোলার আগে হায়ার করে নিয়েছে। গাড়ি খারাপ হওয়ার তো কোনো গল্পই ছিল না। তা আমি তো বুঝে গেলাম গাড়ি খারাপটা হয়নি। তা আমি তো বুঝে গেলাম। তো এখন তারপরে আমি ওই থানা গাড়িটা নিয়ে গিয়ে কেস করালাম একটা। আমি বলছি তখন আর কেস না করে তো থানার কিছু উপায় নাই, এসেনশিয়াল কমোডিটিস কেস হলো। তারপরে আমি জানি যে প্রধান ওখানে নাই, তাও প্রধানের বাড়িতে রেড করলো। আচ্ছা। তো শাসক দলের প্রধান হইচই পড়ে গেল। পরে জেনেছি প্রধান গিয়ে শিলিগুড়িতে পার্টি অফিসে লুকিয়েছিল। পার্টি অফিসে প্রধান লুকিয়েছিল? মানে আমাকে খুব ভয় পেত ওখানে। আচ্ছা। সেই হোক। স্যার এইরকম কখনো হয়েছে যে, মানে আপনি তো বলেছেন যে আপনার অনেকবার থ্রেট এসছে, সমস্ত কিছু হয়েছে, এইরকম হয়েছে যে আপনি অপরাধীদের থেকে সাহায্য পেয়েছেন কিছু, অন্য কিছু খুঁজে বার করার, অন্য কোনো তদন্তে হয়েছে? অনেকবার। এরকম একটা যদি শুনি। দেখুন ওখানে শিলিগুড়িতে আমার সব থেকে বড় সিজার ছিল যেটা, সেটা রেলওয়ে প্রপার্টির। তো ওই রকম একটি আমার কাছে ফোন এলো। তো ফোনে সে ব্যক্তি নিজের পরিচয় দিয়ে বলল যে দেখুন আমাদের এরকম 32 জনকে ভাড়া করেছে, খুব তাড়াতাড়ি এই প্রপার্টিগুলো তুলে নিয়ে লরি করে যাবে, এই হচ্ছে লরি নম্বর। আচ্ছা। তা বললেন যে তাহলে আপনাকে বাদ দিয়ে অন্যদের আমি অ্যারেস্ট করে নেব? বললেন যে না স্যার, তাহলে তো আমাকে মেরে দেবে, আমাকেও আপনি অ্যারেস্ট করবেন। তো আমি গিয়ে, ও যে ইনফর্মার সেটা জানতে দেওয়া যাবে না। না না, কিন্তু সে কিন্তু ওই চুরির কাজে, তাকে আপনি অপরাধী বলবেন কিনা আপনি ঠিক করুন। সে চুরি করতে গিয়েছে, মানে ভাড়া করে নিয়ে গেছে তাকে। তা আমি তো আমার গাড়ি টাড়ি নিয়ে গেলাম, চেকপোস্টে গিয়ে লরিটাকে ধরলাম, সব কটাকে অ্যারেস্ট করলাম, যে খবর দিয়েছিল তাকেও অ্যারেস্ট করলাম। করে ড্রাইভার প্রথমে তো রাজি হচ্ছিল না কোথায় যেতে হবে। তা আমি বললাম তাহলে তোমার অবস্থা খারাপ, তুমি গাড়ি ভাড়া দিয়েছো, তোমার আমি চাইবো না যে তোমার জেল হোক, কিন্তু কোথায় যাচ্ছিল সেটা তোমাকে নিয়ে যেতে হবে, না গেলে তো আমি চাইবো যে তোমার জেল হোক। তো আমাকে যে গোডাউনে যাওয়ার কথা ছিল সেই গোডাউনে নিয়ে গেল। গোডাউনের লোকেরা বসেছিল, তাদেরকে ধরলাম, ধরে ওই গোডাউনে ওরকম চুরির মাল আজ যা ছিল সবগুলোকে বের করলাম, করে সেগুলো পরপর কয়েকদিন ধরে শেষ করতে হয়েছিল, যে এত মাল ছিল, লোহা লোক করে এইসব, যে রেলের পাত। স্যার আপনি কলকাতা পুলিশে কত বছর ছিলেন? কলকাতা পুলিশে আমি 7 বছর ছিলাম। আচ্ছা। 93 থেকে 2000 পর্যন্ত। এবং এই সময়ের সীমার মধ্যে আপনার কোন ঘটনা সব থেকে বেশি মনে আছে? কলকাতা পুলিশের আমি যে বললাম ডাকাতির কথা বলছিলাম, তো সেটাই সব থেকে মনে পড়ার মতো। আমাকে যে ডিসিডিডি করা হয়েছিল সেটার ব্যাকগ্রাউন্ড ছিল যে তখন কলকাতা পুলিশ একটা দল ডাকাতি করছিল। তারা হয় নতুন গাড়ি অথবা নতুন মোটরসাইকেল নিয়ে ডাকাতি করতে আসছিল, তাদের কাছে অস্ত্র থাকছিল, কেউ বাধা দিলেই কোনো কথা না বলে গুলি করছিল। আচ্ছা।
এই ফেডারেল ব্যাংকে বা গ্যাস কারখানায় এরকম ক্যাশ রিচ জায়গাগুলোতে তারা যাচ্ছিল এবং ডাকাতি করছিল। তো এই ডাকাতির দলে কতজন থাকতো? পরে যেটা জানা গিয়েছে আমাদের 9 জন মতো ছিল। 9 জন, আচ্ছা। এবং প্রত্যেকের কাছেই অস্ত্র ছিল? হ্যাঁ, প্রত্যেকের কাছে অস্ত্র, রিভলভার, পিস্তল সব ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তো ও কেউ বাধা দিলে গুলি করতো। আর যেটা পরবর্তীকালে জানলাম, মানে এটা জানার কারণ ছিল, একবার এমন হলো যে গাড়িতে করে ডাকাতি করেছে তার নাম্বারটা আমার পরিচিত একজন প্রফেসরের নাম্বার, গাড়ির নাম্বার। তো আমি সঙ্গে সঙ্গে যখন নাম্বারটা পেলাম, আমি সঙ্গে সঙ্গে সে প্রফেসরের বাড়িতে পাঠালাম। আমাদের তো জানেন যে আপনার গাড়ির নাম্বার দিলে ওনারকে সঙ্গে সঙ্গে বলে দেয়, চলে আসে। হ্যাঁ, একেবারেই। তো গিয়ে দেখলাম যে সেই গাড়িটা সেখানেই আছে এবং বেরোয়নি সেদিন। পরিষ্কার জানতে পারলাম যে তাহলে এটা নাম্বার প্লেট চেঞ্জ করে। পরে জানলাম যে এরা অনেকগুলো নাম্বার প্লেট নিয়ে গাড়িতে রাখতেন, খানিকটা যাওয়ার পরেই চট করে চেঞ্জ করে দিচ্ছেন এবং সেটা যাতে তাড়াতাড়ি চেঞ্জ করতে পারেন সেই ব্যবস্থা ছিল। সিসিটিভিতে ধরা পড়েছিল সেরকম কিছু? চেঞ্জ করাটা ধরা পড়েনি। তাহলে আমি তো এই যখন আমি দেখলাম যে প্রফেসর গাড়ি, তখন আমাদের মনে হলো যে তারা চেঞ্জ করে, এবং চেঞ্জ যে করে সেটা জানলাম ধরা পড়ার পরে। ধরা পড়লো কি করে? এদের কিছুদিন ধরা যাচ্ছিল না। এদের যে দলের যে লিডার ছিল সে কোটিপতি ঘরের ছেলে, তারপরেও সে ডাকাতি করছে। করতো। অথবা ডাকাতি করলেই কোটিপতি হয়, সেটা আপনি যে দিক দিয়ে ভাবেন। তো একদিন আমি নিজে সে তার বাড়িতে গিয়ে রেড করি। আপনি এই টিপসটা কোথা থেকে পান? কোনটা? এইটা মানে যার বাড়িতে রেড করতে গেছিলেন ডাকাত দলের প্রধান। সেটা আমি করে পেলাম যে প্রথমে কোনো খোঁজ পাচ্ছিলাম না। সাধারণত আমাদের পুলিশের যে কোনো কাজ থাকে যে আগে যে ডাকাতির দলগুলো করে সেগুলোকে ধরে, বা কোনো আমাদের যে ক্রিমিনাল সোর্স থাকে তারা খবর দিয়ে যে ডাকাতিটা কারা করছে। কিন্তু দেখা গেলো যে এটা একদম কখনো বিহার থেকে এসে করে, ঝাড়খণ্ড থেকে এসে করে। তো এটা দেখা গেলো যে আগের কোনো দল নয়, নতুন কোনো দল। তখন আমি কি করে বের করা যায় এটা ভাবছিলাম। তো তখন আমাদের কলকাতায় যে লোকগুলো ধরা পড়েছে তাদের ছবি, এবং ধরুন উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলির যারা ধরা পড়েছে তাদের ছবিগুলো নিয়ে, যেমন ফেডারেল ব্যাংকে যে ডাকাতি হয়েছিল না, ওদেরকে আমি যখন দেখালাম, সব জায়গায় যেখানে যেখানে ডাকতে হয়েছিল দেখিয়েছিলাম। তো ওখানে একজন বললেন যে এই একটা ছবি মনে হচ্ছে যে এখানে ছিল। আমি খোঁজ নিয়ে দেখলাম এটা উত্তর চব্বিশ মাছের ভরিতে ছিনতাইয়ের ঘটনায় অ্যারেস্ট হয়েছিল। তা আপনারা বুঝতে পারেন যে পরবর্তীকালে আমি এটাও জেনেছি যে সে ছিনতাই থেকে ডাকাত হয়েছিল পরবর্তীকালে। তো অতএব আমি তার বাড়িটা তারপরে বের করলাম, যে নাম ঠিকানা, তার কেস থেকে পেলাম, তারপরে সেখানে রেড করলাম। তো সেদিন তার 2 ভাইকে পেলাম, যার মধ্যে এক ভাই এই ডাকাতিতে যুক্ত। আর ডাকাতি হওয়া যে জিনিসপত্র সেগুলো ওখান থেকে পেয়েছেন কিছু? না, যারা ডাকাত হয় তারা খুব শেয়ানা হয়। আমি সেটা বলছি কি করে ধরা পড়লো, তাহলে আপনি আশ্চর্য হবেন। তো তার বড় ভাই মানে দাদাকে আমরা পেলাম, সেও ডাকাত দলের সদস্য। আচ্ছা, আমরা জিজ্ঞাসাবাদ করলাম, কিন্তু হেড হচ্ছে ছোট ভাই, মেজো ভাই, ছোট ভাই। আচ্ছা, মেজো ভাই। ওকে, ওরা 3 ভাই। আরো ভাই বোধহয় আছে, কিন্তু আমি এই 3 জনকেই জেনেছিলাম। মানে বড় ভাইকে আর এক ছোট ভাইকে অ্যারেস্ট করেছিলাম, পরে মেজো ভাইকে অ্যারেস্ট করতে খুব গুলি টুলি করে ধরতে হয়। তো আমরা ওদেরকে কিছুদিন রেখে টেকে ছেড়ে টেড়ে দিলাম। ওর বাবা, যে বলছি কোটিপতি লোক, তিনিও এসেছিলেন। তো তাকে আমি বলি যে আমাদের খবরে কোনো ভুল নেই, আপনি দেখুন। তো সেও বুঝতে পারে। তো এটা করে আমরা কিছুতেই ওই লিডারকে ধরতে পারছিলাম না, ফলে ডাকাতের সম্পূর্ণ বদ্ধ হচ্ছিল না। তখন কি করে ধরা যায়, একজন সাংবাদিক আমাকে একটা খবর দিলেন। এটা সাংবাদিকের জন্য আমি ধরতে পেরেছিলাম। বলে দক্ষিণ চব্বিশ পরগনার একটা জায়গায়, লোকাল থানায় একজনের বাড়ি থেকে উঠোন খুঁড়ে 1,10,000 টাকা পাওয়া গিয়েছিল। উঠোন খুঁড়ে? উঠোন খুঁড়ে মানে ওকে জিজ্ঞাসাবাদ করার পর খোঁড়া হয়েছে যে কোথায় টাকাটা লুকিয়ে রেখেছে। এই ডাকাত দলের সে একজন সদস্য ছিল। আচ্ছা। তো সেই টাকাটা ওরা
ওর কাছে রিকভারি হয়েছে দেখায়নি, নিজেরা পুলিশের লোকেরা ভাগ করে নিয়েছে। এসপি পর্যন্ত ব্যাপারটা জানাজানি হয়েছে, তারপর ওকে একটা ছোট চুরি কেস দিয়ে কোর্টে ফরওয়ার্ড করে দিয়েছে। তো এইটা আমি যখন জানলাম সঙ্গে সঙ্গে আমি বললাম যে এই লোকটা আমাদের কেসে দরকার আছে, করে কোর্টে প্রেয়ার দিয়ে দিলাম। ওখানে এসপি তো আপত্তি করলেন, যে একদম আপত্তির কারণটা আপনি বুঝতে পারছেন, যে একটা ছিচকে চোর, একে কেন কলকাতা পুলিশ নিতে চাইছে। তখন আমি কমিশনারকে বললাম যে দেখুন এই আমাদের ডাকাতের কাছে ওয়ান্টেড আছে, এটা আপনি বলবেন না, কিন্তু বলুন যে দরকার আছে। তো কমিশনারের শুদ্ধ বলার ফলে ওকে আমরা পেলাম হাজতে। ওকে নিয়ে আমরা জিজ্ঞাসাবাদ করলাম, যে টাকাটা ওর কোনো উদ্ধার হয়েছে ওগুলো, সেগুলো সব স্বীকার করলো। স্যার জাস্ট একটা প্রশ্ন আসছে এখানে, সেটা হচ্ছে যে এই যে পুলিশের জিজ্ঞাসাবাদ, একটা কথা খুব ফেমাস যে পুলিশের 3rd ডিগ্রি, তো যারা কাজ জানে না তাদের 3rd ডিগ্রি দেওয়ার দরকার হয়, যারা কাজ জানে তাদের 3rd ডিগ্রি দেওয়ার দরকার হয় না। আমি কখনো 3rd ডিগ্রি ব্যবহার করিনি। আপনি কখনো 3rd ডিগ্রি ব্যবহার করেন না? স্যার এক্স্যাক্টলি কি হয় 3rd ডিগ্রিতে, মানে যেভাবে আমরা সিনেমায় দেখি 3rd ডিগ্রি কথাটা এসেছে কি করে? 1st ডিগ্রি কি হচ্ছে যে জিজ্ঞাসাবাদ, জাস্ট বসে কনভারসেশন, ইনফরমেশন আসলো, ইনফরমেশন। আচ্ছা আচ্ছা। 2nd ডিগ্রি তদন্ত করলে, 3rd ডিগ্রি ধরে নিয়েছে তাকে জিজ্ঞাসাবাদ, সেই জন্য 3rd ডিগ্রি কথাটা এসছে। এর কোনো পরিভাষা নেই, চালু হয়ে গেছে। এটা তো আমরা ঘোড়ার ডিম যেমন চালু হয়েছে, এটা তো আমরা জানি যে পুলিশ লকআপে থাকলে তাদেরকে মারধর করে, মানে বেআইনি। যদি প্রমাণ হয় যে সে মারধর করেছে তাহলে তার চাকরি চলে যাবে। আপনি যদি প্রমাণ করতে পারেন সে যদি ডাকাতকেও, মার্ডারারকেও মারধর করেছে, এটা প্রমাণ হয়, তাহলে সে পুলিশের চাকরি চলে যাবে। মারধর করা একদম সম্পূর্ণ বেআইনি, আইনে পরিষ্কার বলা আছে। কিন্তু পুলিশ মানেই তো লোকজন ভাবে যে তারা তুলে নিয়ে লকআপে নিয়ে গিয়ে মারধর করবে। মারধর করে ঘুষ আদায়ের জন্য। মারধর করবে না এই শর্তে সাধারণত লোকেরা ঘুষ দিয়ে দেয়। এই জন্যে যারা ঘুষ খায় না তাদের মারধর করার কোনো দরকার পড়ে না। মারধর করে সত্যি খবর কখনো পাওয়া যায় না, উল্টো পাল্টা খবর পাওয়া যায়। আপনাকে কখনো মারধর করতে হয়নি? না, মারধর কেন করতে হবে? তাহলে আপনাকে সবাই এত ভয় কেন পেত? সে ক্রিমিনাল হোক কিংবা কোনো রাজনৈতিক ভয় পেত যে আমাকে ঘুষ দিয়ে কাউকে ছাড়ানো যাবে না, আমাকে কারো নাম করে ছাড়ানো যাবে না। আমি কাউকে ধরে নিয়েছে মানে সে দোষী হলে তার সাজা হবে, যদি নির্দোষ হয় তার কোনো ভয় নাই, সে ছাড়া পাবে। আমি একটা গল্পে ওটা লিখেছি। ধরুন যে আমি তো আগে শিলিগুড়িতে ছিলাম, ওখান থেকে কীভাবে চালানো হয় জানি। এই ধরুন আমাদের কাছে একটা খবর ছিল, সেই অনুসারে একটা ট্রেনে একজন লোক এরকম কিছু সোনা, বেআইনি সোনা নিয়ে আসছিল, এটা আমাদের কাছে খবর আসে। আমরা গিয়ে লোকটাকে ধরি, অ্যারেস্ট করি। লোকটার কথা শুনে মনে হয় যে সে মিথ্যে কথা বলছে না। সে আসছিল, একজন লোক তাকে বলে যে আমার যাওয়ার কথা ছিল, কিন্তু আমি এমন একটা ঘটনা ঘটেছে আমি যেতে পারছি না, কিন্তু এই ব্যাগটা শিয়ালদা স্টেশনে একজন আমার আত্মীয় আসবে, আমি বলে দিচ্ছি, তাকে আপনি দিয়ে দেবেন। এই লোকটির দোষ ছিল এই ব্যাগটা সে তার কাছে রেখেছে, আর সেখানেই স্মাগলিং গুডস আছে, অর্থাৎ তাকে অ্যারেস্ট করতে হলে আমি কিছু করতে পারলাম না। কিন্তু আমি যখন কোর্টে পাঠালাম তখন বললাম যে লোকটি এটা বলছে এবং সেটা সত্যিও হতে পারে। আমরা যেহেতু যে লোকটা ব্যাগটা দিয়েছে সে তার সঠিক নামে দেয়নি, তাকে আমরা জিজ্ঞাসাবাদ করতে পারছি না, কিন্তু এর কথা শুনে মনে হচ্ছে যে সত্যি হতে পারে। আচ্ছা আচ্ছা। আমি যদি সত্যি বলেছি, এই সিক্স সেন্সটা কিভাবে, মানে লোকজনকে ক্রিমিনালদের ডিল করতে করতে? ক্রিমিনালরা, আমি সাধারণ আমরা ডে টু ডে যে লোকদের দেখি তার থেকে ক্রিমিনালরা তুলনায় সত্যি কথা বলে আমার মনে হয়েছে। হ্যাঁ, আপনার আশ্চর্য লাগতে পারে, কিন্তু আমার সত্যি আশ্চর্য লাগছে। হ্যাঁ, যে আমাদের চোখের সামনে যাদের আমরা প্রতিদিন যারা দেখি, কথা বলি, তাদের সঙ্গে তাদের থেকে ক্রিমিনালরা বেশি সত্যি কথা বলে বলে আমার মনে হচ্ছে, আমার অভিজ্ঞতা। তো এই ছেলেটিকে জিজ্ঞেস করে যেটা জানলাম যে এই যে টাকা পয়সা পেয়েছে, সে টাকা পয়সা এই ডাকাতি করে পেয়েছে, এই ডাকাত দলের সে সদস্য, সে স্বীকার করলো। তা আমি বললাম তাহলে এই লিডারকে কি করে ধরা যায়? বলে সে ধরা খুব মুশকিল। কেন? বলে ও স্যার আপনারা যেখানে রেড করেছেন ওখানে ছিল, কিন্তু আপনারা যেদিন রেড করেছেন তার 2 দিন আগে ওখান থেকে সরে গিয়েছে। ও কোথাও 7 দিন কি 10 দিনের বেশি থাকে না, প্রতি 7 দিন 10 দিনে বাড়ি পাল্টায়। তাহলে কি এরকমও হয় যে পুলিশের ডিপার্টমেন্টেরই কেউ তাদেরকে টিপ দিচ্ছে? না, তা নাও হতে পারে, এটা হতেও পারে। তা আমি তো আগে আমাদের ডিপার্টমেন্টের লোকরা কীরকমভাবে ডাকাতি করে আপনাকে বললেন, উদাহরণ দিলাম। তো সেরকম হতে পারে, কিন্তু সেরকম নাও হতে পারে।
ওদের কাছে প্রচুর লাখ লাখ টাকা আছে, একটা বাড়ি ভাড়া করবে, যে বাড়িটার বাড়ি হচ্ছে যে 2000 টাকা, আপনাকে 10,000 টাকা দিয়ে দিলে যে কোনো বাড়িওয়ালা দিয়ে দেয়। যেমন আমাদের যে আইপিএস অফিসার উপেন বিশ্বাসও এরকম বাড়ি ভাড়া দিয়েছিলেন, পরে দেখা গেলো সে ড্রাগ পেডলার। হ্যাঁ সেটাই, মানে ওই কন্ট্রোভার্সি হয়েছিল। হ্যাঁ ওটা তো বোঝা যায় না। হ্যাঁ না, বেশি টাকার লোভ সামলাতে পারে না অনেকে। আচ্ছা, তো এটা হলো, তো বলে ওরা তো আপনাদেরকে তো নিয়ে যায়, বলে না স্যার আমাদের কাউকে নিয়ে যায় না, ওখানে ওয়াহেদ আকুঞ্জি আর মনোজ শেখ মাত্র 2 জন থাকে। বলে তাহলে আপনাদের সঙ্গে যোগাযোগ কি করে হয়? বলে স্যার ডাকাতির দিন ঠিক হলে আমাদের একটা নির্দিষ্ট জায়গায় আসতে বলে, সেখানে যাই, সেখান থেকে আমরা অপারেশনে যাই। আচ্ছা, বুঝলেন? তাহলে তাহলে ও এখন লুকিয়ে কোথায় আছে কি করে জানা যেতে পারে? তখন আমাকে যেটা বললো, ওই সোনাগাছির যে রেড লাইট এলাকা আছে সেখানে একটি মেয়ে আছে, এই মেয়েটিকেও মাঝে মাঝে ও ডেরায় নিয়ে যায়। আচ্ছা, একটি ক্লু পেলাম। তো সঙ্গে সঙ্গে আমি তো আমার লোকজনকে পাঠালাম, স্থানীয় লোকাল থানায় যারা ওসি থাকে তারা সাহায্য করলেন, এবং মেয়েটিকে খুব তাড়াতাড়ি আমরা বের করতে পারলাম। এবং আমাদের কি সৌভাগ্য যে মেয়েটির সঙ্গে ছেলেটির 2-1 দিন আগে ঝগড়া হয়ে গেছে। মেয়েটি যে টাকা চেয়েছিল ছেলেটা দেয়নি, তাতে মেয়েটি অসন্তুষ্ট ছিল ছেলেটির প্রতি। সেটা আপনাদেরকে খুব সন্তুষ্ট করেছে। আমাদের কাজে লাগলো। তো মেয়েটিকে আমরা এইটাই অনুরোধ করলাম যে আমাকে শুধু কোথায় আছে দেখিয়ে দেবেন, তারপর আর কিছু করতে হবে না। তো ওই বোরখা পরিয়ে ওকে নিয়ে গেলাম, দেখে জায়গাটা দেখিয়ে নিয়ে আমরা ছেড়ে দিলাম। তারপরে আমাদের লোকেরা ঘিরে নিল, ঘিরে নিয়ে যেই তাকে দরজা খুলতে বলা হয়েছে, ওরা গুলি চালাতে শুরু করেছে। আমাদের একজন সাব ইন্সপেক্টরের গুলি লাগলো, সে পিজি হাসপাতালে ভর্তি হয়েছিল, মুখ্যমন্ত্রী দেখতে এসেছিল, সে বড় খবর হয়েছিল। কিন্তু আমাদের লোকেরা যে গুলি করলো, এর মধ্যে মনোজ সিং ছিল, ও খুব ভীরু, হাত তুলে সারেন্ডার করে দিয়েছিল। ওকে গুলি টুলি আমরা করিনি, আমাদের লোকদের গুলি করতে হয়নি। কিন্তু ওয়াহেদ এখন যে নিজে গুলি চালাচ্ছিল, ওকে আমাদের লোকেরা গুলি করে, এবং পরবর্তী দেখা যায় 6টা গুলি লেগে আছে, তারপরে বেঁচে ছিল। 6টা গুলি লেগেও বেঁচে ছিল? গুলিতে মারা যায় কোথায়? যে ফুসফুসে লেগে গেল তখন মরে যাবে, হার্টে লাগলো মরে যাবে, ব্রেনে লাগলো মরে যাবে, গলাটা শ্বাসনালীটা ভেদ করে গেল মরে যায়, ভাইটাল জায়গায় লাগলে তাড়াতাড়ি মরে যায়, একটা গুলি তো মরে যায়। তো ও বেঁচে ছিল। তো তখন ওর কোথায় কোথায় গুলি লেগেছিল? ওর শরীরে বিভিন্ন জায়গায় লেগেছিল, কিন্তু ভাইটাল পার্ট ছেদ করে চলে যায়নি। তো সেটা গেল। তো আমার লোকেরা, আমি তো দূরে ছিলাম, আমাকে নিয়ে গেল, আমি চলে গেলাম ঘটনাস্থলে, পৌঁছে গেলাম। এই ঘটনাটা আমরা কলকাতা পুলিশ এলাকার বাইরে, এই গোড়াবাজার এলাকা, উত্তর 24 পরগনার এলাকা, যেখানে তো ওখানে গিয়ে আমি জিজ্ঞেস করলাম, বলছি মেরে ফেলুন, আমি কিছু বলবো না। যাই জিজ্ঞেস করেছে, জানি না, বলবো না, পরিষ্কার বল, মেরে ফেলুন না। আমি বললাম যে এখন একে জিজ্ঞাসাবাদ করে কিছু পাওয়া যাবে না। তা আমি নিয়ে গিয়ে ওকে একটা নার্সিং হোমে ভর্তি করালাম। নার্সিংয়ের লোকেরা ওর চিকিৎসা করার জন্য যে ওষুধ লাগবে বা অন্য কিছু লাগবে, টাকা পয়সা চাইবে, ওর বাড়িতে খবর দিলাম, ওর স্ত্রীকে খবর দিলাম, ওর বাবাকে খবর দিলাম। তো ওর বাবা তো এর আগেই আমার কাছে এসেছিল, যখন ওর বড় ভাইকে ধরেছিলাম তখন ওর বাবা আসলো না, ওর স্ত্রীও আসলো না। ওনারা কি জানতেন যে এরা ডাকাতের সঙ্গে? হ্যাঁ, দেখুন পুরোটা না জানলেও কিছুটা জানতেন। আর তারপরে তো আমি ওর বড়দাকে যখন ধরেছিলাম তখন তো বাবাকে বলেছি, ছোট ভাইকে ধরে নিয়ে এসেছিলাম, তখনও বলেছি তো যে ডাকাতি করে। তো আমি কি করব, আমি আমাদের যে এসএস ফান্ড বলে একটা টাকা আছে, ডিসিডির অধীনে কিছু থাকে, যে টাকা খরচ করার জন্য কোনো হিসেব দিতে না, অডিট হয় না তার। এটা আপনার জানা আছে কিনা জানি না। তো সেই সব টাকা থেকে আমি ওকে ওষুধ কিনে দিলাম বা চিকিৎসার সম্পূর্ণ ব্যবস্থা করে দিলাম। তারপরে 2-3 দিন পরে আমি গেলাম ওর সঙ্গে কথা বলবো, জিজ্ঞাসাবাদ করবো, এরকম বলে আমিও সত্যি ভেবে যাইনি। তো গিয়ে ওকে আমি জিজ্ঞেস করলাম যে কিরকম আছেন, আর কি আমরা কি আর কিছু করতে পারি? তখন ওখান থেকে শুরু করে দিল,
হাওয়া করে কাঁদতে লাগলো। বলছি কি হয়েছে আপনার? বলে যে স্যার টাকা থেকে কি হবে, আমার বাপ এলো না, আমার বউ এলো না, টাকা নিয়ে আমি কি করব, করে কাঁদতে লাগলো। বলে স্যার আপনি কি জানতে চান বলুন। ও সব কথা বলে দিল। স্যার এই ঘটনাটা শোনার পর থেকে একটা জিনিস মনে হচ্ছে যে এই যে অপরাধীরা, এদের কি মেইন উদ্দেশ্য থাকে যে লোকজনের ধন সম্পত্তি নেওয়া? সেটা তো নয়, মানে তাদের তো কোথাও না কোথাও একটা না, এক একাকিত্ব একজনের থাকে বা অন্য অন্য অনেক রকম সমস্যা থাকে। একাকিত্ব নয়, যে এই যে ছেলেটাকে বললাম ওয়াহিদা কুঞ্জি, ও নিজে খুব টাকা পয়সা নিয়ে ফুর্তি টুর্তি করতে চাইতো। আচ্ছা। তো ওর বাবা আবার একটু ধার্মিক লোক, হাজি সাহেব, ওদের নিজেদের বাড়িতেই মসজিদ আছে এরকম। তো ওর বাবা একে এই অফুরন্ত টাকা দিত না, এই অফুরন্ত টাকার জন্যই ডাকাতে শুরু করেছিল। এক একজনের এক এক রকম থাকে। স্যার আপনার একটা বই আছে হার্ড ডিসঅনেস্টি, শুধু ওইটা না, যেখানে নাম দিয়ে লেখা আছে, দেখুন আমার একটা বই আছে যেটা এখানকার কোনো পাবলিশার পাবলিশ করতে সাহস করেননি, আনমাস্কিং মমতা ব্যানার্জি বলে, দিল্লির মানুষ পাবলিকেশন থেকে বেরিয়েছে। এই বইটা এখানে কেউ বিক্রি করতেও সাহস করে না। বই মেলায় আমি স্টল দিলে, আমি এবার একদিন 50 কপি নিয়েছিলাম, কয়েক ঘন্টার মধ্যে শেষ হয়ে গেছে। আপনি তো একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। আপনাদের এটা ভুল জানা আছে। মমতা ব্যানার্জি আমাকে নিয়ে গিয়েছিলেন যে আমার একটা এখানে সৎ অফিসার হিসেবে ইমেজ আছে এবং এরকম একজন অফিসারকে বামফ্রন্টের লোকেরা ভালো পোস্টিং দিচ্ছে না, উনি দিচ্ছেন, এটা দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে ভোটের জন্য নিয়ে গিয়েছিলেন। উনি আমার সঙ্গে ওনার কোনোদিন ঘনিষ্ঠতা ছিল না, উনি না, বরং উনি আমাকে ভয় পেতেন যে আমার থেকে দূরে থাকতে হবে, আমাকে দূরে রাখারই চেষ্টা করতেন। আপনি যে বিভিন্ন চ্যানেলে গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে বলেন, এতে কোনো রকম থ্রেট আপনার কাছে আসে না তার দল থেকে? আমি এগেনস্টে বলি কথাটা ঠিক না, আমি যে কথাটা ঠিক সেটা বলি, সেটা তার এগেনস্টে যেতে পারে, তার পক্ষেও যেতে পারে। আমি তো জ্যোতি বসু সম্পর্কেও বললাম, আমি বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে বললাম, তো আমি যেটা সত্যি কথা সেটা বলছি, তো সেটা তার পক্ষে যেতে পারে, বিপক্ষে যেতে পারে, আপনি যেভাবে নেবেন। আপনি যদি অ্যাপ্রিসিয়েট করেন, করতে পারেন যে আমি বললাম যে আমার মতো একজন লোককে ব্যবহার করে যে বেশি ঘুষ আদায় করা যেতে পারে, সেটা বোঝার ক্ষমতা মমতা ব্যানার্জি ছিল এবং সেটা করেছেন, আপনি অ্যাপ্রিসিয়েট করতে পারেন, তাহলে তার পক্ষে গেল। আর আপনি যদি এভাবে ভাবেন যে মমতা ব্যানার্জি এই লোকটাকে নাম ব্যবহার করেও এরকম ঘুষ আদায় করেছিলেন, মানে এটা কি হয়েছিল সত্যি? আমি উদাহরণ দিয়ে দিচ্ছি, আমার বইয়ে আমি নাম দিয়ে লিখেছি। ঘটনাটা হচ্ছে, উনি যখন ছিলেন ওনার কাছে একটা চিঠি আসে মুম্বাইয়ের একজন চিফ সিকিউরিটি কমিশনের অধীনে, যেমন আমাদের যে এখানে জোন থাকে না, যেমন ধরুন ইস্টার্ন রেলওয়ে বা সাউথ ইস্টার্ন রেলওয়ে, একজন জেনারেল ম্যানেজার থাকে সর্বোচ্চ পদে, তেমনি সিকিউরিটির দায়িত্বে যে আরপিএফ এর পদ থাকে চিফ সিকিউরিটি কমিশনার বলা হয়। তো মুম্বাইয়ের একজন চিফ সিকিউরিটি কমিশনার ছিলেন একজন আইপিএস অফিসার, তিনি আমার থেকে 2 বছরের সিনিয়র চাকরিতে। তো তার বিরুদ্ধে সিবিআই থেকে একটা সেলফ কন্টেন্ট নোট বলে, আচ্ছা, সেইটা আসে মন্ত্রীর কাছে, রেলমন্ত্রী তখন তিনি। তো সেখানে বলা হয় যে এই লোকটা এই দুর্নীতির কাজ করেছেন, আমরা তাদের কেস করেছি, বা সে অন্য লোককে দিয়ে কাজ করাচ্ছে, তাদের বিরুদ্ধে আমরা যখন স্যাংশন চাইছি সে স্যাংশনটা দিচ্ছে না, ফলে ঠিকমতো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না, তো আপনারা বিভাগীয়ভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। তো এই চিঠিটা আসলে এন্ডোর্স করাটা বোধহয় আপনি বোঝেন, আমাকে এন্ডোর্স করা হয় যে আমি এই ব্যাপারটা তদন্ত করব। তো আমি ততদিনে মোটামুটি বুঝি ব্যাপারটা। তো আমি তখন তিনি রেলমন্ত্রী ছিলেন, রেলমন্ত্রী ঘরে ঢুকেছি, জিজ্ঞেস করে যে আপনি এটা কি চাইছেন, আমাকে দিয়েছেন কেন? আমার উপরে তো ডিজি আছেন, উনি আমার থেকে সিনিয়র লোক, মানে আমি 81 ব্যাচের, উনি 79 ব্যাচের, তো আমাদের ডিজি আছে ওখানে। পরে আমি বুঝেছি কেন উনি ডিজিকে দেননি, আমাকে দিয়েছেন সেটা পরে বুঝেছি, তখন আমি বুঝিনি। তখন উনি বললেন যে না, এই লোকটা তো খুব অসৎ, আপনি দেখছেন, আমি চাইছি যে ওকে ইমিডিয়েটলি সাসপেন্ড করতে হবে,
আর ওকে যাতে চাকরি থেকে ছাড়িয়ে দেওয়া যায়, ওকে ডিসমিস করে দেওয়া যায়, সেরকম করতে হবে। তো আমি তারপরে এসে কাজ শুরু করলাম। তো আমার আপনারা জানেন যে কোনো একটা লোক সৎ হলে তার রেপুটেশন চলে যায় সে ওখানে জয়েন করার আগে, অসৎ হলেও তার রেপুটেশন চলে যায়, রেপুটেশন লোক পৌঁছানোর আগে পৌঁছে যায়। তো ওখানে লোকেরা আমাকে এমনি পছন্দ করতেন, তো তারা আমাকে সাহায্য করলেন, প্রমাণ জোগাড় করে দিলেন, যা দিলেন তাতে সত্যি লোকটা চাকরি থাকা উচিত নয়। আচ্ছা। তো আমাদের আইপিএস অফিসারদের ক্যাডার কন্ট্রোলিং অথরিটি হচ্ছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। তো আইজি অ্যাবাভ কোনো লোকদের কোনো অন্য কোনো ডিপার্টমেন্টে পোস্টিং হতে গেলে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের অ্যাপ্রুভাল লাগে। আর ডিপার্টমেন্ট অফ পার্সোনাল আছে, যেটা মিনিস্ট্রি অফ পার্সোনালের অধীন, যেটা প্রাইম মিনিস্টার দেখেন, যেটা তাদের যে ক্যাবিনেটের অ্যাপয়েন্টমেন্ট কমিটি, তাদের অ্যাপ্রুভাল লাগে। আমারও যখন পোস্টিং হয়েছিল সেটা হয়েছিল, এই ভদ্রলোকের যখন পোস্টিং সেটা হয়েছিল। এবং সেখানে নিয়ম হচ্ছে যে আইপিএস অফিসার একজন অন্য ডিপার্টমেন্টে আছে, তার বিরুদ্ধে যদি প্রসিডিং করতে হয়, তাকে যদি চাকরিতে ছাড়াতে হয়, তাহলে সেই ডিপার্টমেন্ট পাবে না। সেই ডিপার্টমেন্ট চার্জটা গঠন করে মিনিস্ট্রি অফ হোমে পাঠাতে হবে। তারা অ্যাপ্রুভ করলে সে সাসপেন্ড হবে, তারা অ্যাপ্রুভ করলে সে চাকরি থেকে যাবে। এই হচ্ছে নিয়ম। মানে আমাদের আইএস, আইপিএস বা ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসারদের, অল ইন্ডিয়া সার্ভিস, তাদের চাকরির শর্তাবলী খুবই শক্ত আছে, তারা ইচ্ছে করলে স্বাধীনভাবে কাজ করতে পারে। স্যার, এরকম তো দেখা গেছে যে 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 জায়গায় কমিউনাল টেনশন চলছে সেই সমস্ত জায়গায় আপনার পোস্টিং হয়েছে একাধিকবার। এর কি কোনো স্পেসিফিক কারণ আছে বলে আপনার মনে হয়? একটা কারণ থাকতে পারে যে দেখুন, আমি যেমন একদম ছাত্র জীবন থেকে কোনো ধর্ম কর্মর অনুষ্ঠানে যাই না, আমি বাৎসরিক ঈদেও যোগ দিই না, মহরমে যোগ দিই না, কোনো পুজোতে যোগ দিই না, শুধুমাত্র ডিউটি করতে হলে কোথাও যাই। তো সেই জন্যে আমার থেকে কোনো একটা নির্দিষ্ট সম্প্রদায়ের বিরুদ্ধে কিছু করা বা কোনো একটা সম্প্রদায়ের পক্ষে কিছু করা, প্রশাসনের লোকেরা জানেন যে এটা সম্ভব নয়। আচ্ছা, এটা হতে পারে, কিন্তু আমাকে কখন কোথায় তারা পোস্টিং করেছে কী জন্যে তারা জানেন। যেমন আমি বললাম যে কলকাতা পুলিশ আমার পোস্টিং করা হয়েছিল সাট্টা বন্ধ করার জন্য, আর শিলিগুড়িতে আমার পোস্টিং করা হয়েছিল হান্ডা সাহেবের আমার নাম করে চাওয়াতে। ওখানে যেমন জিএনএলএফ ঝামেলা চলছিল, যে সাধারণ যারা একটু দুর্বল প্রকৃতির লোক হয় তারা সেটা সামলাতে পারছিলেন না, সেই জন্য হান্ডা সাহেবের মনে হয়েছিল যে এ তো কারোর কথা শোনে না, একে দিলে এটা চলবে, সেই জন্য পোস্টিং হয়েছিল। তো এইরকম যারা পোস্টিং করেন তারা যেরকম ভেবেছেন। পুলিশদের তো আমরা অনেক সময় মামু বলে থাকি, ঘুষখোর বলে থাকি, এগুলো শুনলে আপনার খারাপ লাগে? না, যারা আমাকে জানেন তারা কেউ মামুও বলেন না, তারা ঘুষখোরও বলেন না। পুলিশের লোকেরা যদি ঘুষ খায় তো ঘুষখোর বলবে। নতুন যারা পুলিশে আসতে চাইছে, নতুন প্রজন্মের যারা, তাদের উদ্দেশ্যে আপনার কোনো বার্তা থাকবে? আমি শুধু এটুকুই বলবো, ওই সিনেমাতে অন্য কোথাও পুলিশদের চাকরি দেখে যেরকম গ্ল্যামারাস মনে হয় সেটা অন্তত সবসময় নয়। এবং পুলিশের চাকরিতে অনেক বেশি ঝুঁকি আছে, অনেক বেশি কাজ করতে হয়, এটা জেনে আসবেন। আচ্ছা। এবং পুলিশের চাকরি করা বেশ শক্ত, এটা জেনে আসবেন, তাহলে হতাশ লাগবে, নাহলে হতাশ হতে হবে। কিন্তু আপনি যেটা একটু আগেই বলছিলেন যে এরকম ভাবে দাগিয়ে দেওয়া হয়, মানে পুরো পুলিশ কমিউনিটিটাকে দাগিয়ে দেওয়া হয় ঘুষখোর বলে, অন্যরকম বিভিন্ন রকম। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে পুলিশের লোকেরা যে আচরণ করে তাতে তাদের ভাবমূর্তি ভালো হওয়ার কথা নয়। আপনি তো দেখুন, আমি কাজ করেছি না, আপনাকে অন্যদের কথা বলতে পারবো না। শাসক দলের লোকই যারা আছে, যে শিলিগুড়িতে আছে, আপনি তাদেরকে জিজ্ঞেস করুন, তারা বলবে না যে আমি কোনো একটা দলের হয়ে কাজ করেছি বা ঘুষ নিয়ে কাজ করেছি বা অসৎভাবে কাজ করেছি। তাই জন্য এই ধরনের কথাগুলো আপনি ব্যক্তিগতভাবে আপনার গায়ে লাগে না? না, আমাকে কেউ বলে না যে আমি অসৎ লোক, আমি ঘুষখোর লোক, এই কথা কেউ বলে না। যারা না জানেন তাদের কথা আলাদা। এবং
পুলিশের লোকেরা তো ঘুষ খায়, তাহলে কেন ঘুষ করে বলবে না? স্যার একদম শেষে আপনাকে জিজ্ঞাসা করবো একটা জিনিস, যে এই যে পলিটিক্যাল প্রেশার, এটা একজন পুলিশ কতটা ফেস করে এবং তাদের কাজে কতটা যারা বাধাপ্রাপ্ত প্রেশার হয়? নেন তারা ফেস করেন, আমি কখনো ফেস করিনি। পলিটিক্যাল লিডাররা জানতেন যে আমার উপর প্রেশার দিয়ে কিছু হবে না। কোনো পলিটিক্যাল লিডার আমাকে কোনোদিন প্রেশার দেননি। আপনি আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের থেকেও কোনো রকম, মানে ডিরেক্ট হয়তো নয়, বাট ইনডিরেক্ট প্রেশার? আমি তো আমার প্রথম পোস্টিংই বললাম, প্রথম তারা দেখার চেষ্টা করেছে, তারপরে আর সেটা রিপিটেশন। যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। আমি তখন ক্যালকাটা এয়ারপোর্টে অ্যাডিশনাল এসপি, শিলিগুড়ি থেকে এখানে এসেছি। আমি যে বললাম পুরুলিয়া পোস্টিং হয়েছিল, পরে এয়ারপোর্ট থেকে হয়েছিল। তো আমি ক্যালকাটা এয়ারপোর্টে যখন আছি তখন একটা ঘটনা নিয়ে, তখন যিনি ডিজি ছিলেন বিকাশ কলি বসু, আমি নাম বলে দিচ্ছি, তিনি আমাকে ডাকেন। ডেকে একটা কথা হতে হতে আমি যখন দেখাই যে আমি সম্পূর্ণ আইনসঙ্গত কাজ করেছি, তখন তিনি আমাকে বোঝানোর চেষ্টা করেন যে পুলিশের কাজ করলে কিছু আইনসঙ্গত যেটা নয় সেরকম কাজও কিছু করতে হয়। তখন আমার এটা ভালো লাগেনি একদম। তা আমি ওনাকে বলেছিলাম যে দেখুন, আমি একজন সৎ মানুষ হিসেবে জন্মেছি, আমি সৎ মানুষ হিসেবে মরতে চাই। তো আমার এই সৎ মানুষ থাকার সঙ্গে যদি পুলিশ থাকার কোনো বিরোধ হয়, তাহলে আমি পুলিশ থাকবো না, সৎ মানুষ থাকবো। আমি পুলিশের কোনো ভালো পদে থাকার জন্য অসৎ মানুষ হব না। তো এটা শোনার পর উনি আর কথা বাড়াননি। তিনি বলেছেন যে আপনি তাহলে যান। তো আমি আমার সিনিয়র অফিসাররাই হোক বা রাজনৈতিক নেতা হোক, আমি খুব পরিষ্কার বলতাম, ফলে আমার উপর কেউ চাপ দিতে আসেনি। বরং আমি একটা উদাহরণ দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। বুদ্ধদেব ভট্টাচার্যের কথা বলছিলেন, একটা ট্রান্সফারের জন্য পুলিশ অফিসার বুদ্ধদেব ভট্টাচার্য একজন লোক গিয়েছিলেন। বুদ্ধদেব তাকে কি বলেছিলেন জানেন? যে বলেছিলেন আপনারা গিয়ে বলুন, যদি সত্যিকার কারণ থাকে তাহলে উনি করে দেবেন, কিন্তু আমি যদি বলি তাহলে আর করবেন না। আচ্ছা, এটা বুদ্ধদেব ভট্টাচার্য তারপর আমাকে ভালোবাসতেন, কিন্তু তার ধারণাই ছিল। এর পিছনে কিছু কারণ আছে, আমি তো একটা আপনাকে বললাম। অন্য একটা কথা বলছি, যে একজন মন্ত্রী বামপন্থের, তিনি তার একজন আত্মীয়কে সিকিউরিটি গার্ডের জন্য পোস্টিং চাইছিলেন, আমাকে অনুরোধ করেছিলেন, আমি করিনি। তখন উনি বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে কমপ্লেন করেন, বুদ্ধদেব ভট্টাচার্য আমাকে ডেকে পাঠান। তখন আমি বললাম যে কেন পোস্টিং করিনি? আত্মীয় লোক হলে তারপর উনি বলতে পারবেন না, তার কাছে সুবিধা নেবে। ধরুন যে আপনি ওকে সিকিউরিটি গার্ড দিয়েছেন, কিন্তু সিকিউরিটি গার্ড বাড়ি চলে গেল, ওর কাছে থাকলোই না। ওনার উপর যদি আক্রমণ হয়, আপনার দোষ হবে যে আপনি সিকিউরিটি দেননি। আপনি যদি বলেন আমি করে দেবো। উনি বললেন যে না, আমি এই দিকটা ভাবিনি, আপনি করবেন না। স্যার একটা সময় রাজ্য সরকারের এগেনস্টে আপনাকে কোর্টে কেস করতে হয়েছিল, সেটা কেন করতে হয়েছিল? করতে হয়েছিল এবং এখনো হচ্ছে। সেটা হচ্ছে, প্রথম যেটা কেস করতে হয়েছিল, আমার বিরুদ্ধে বেআইনিভাবে ভিজিলেন্স এনকোয়ারি শুরু করা হয়েছিল। বেআইনি বলছি কেন? যে আমাদের যে আইন আছে এ ব্যাপারে, সেটাতে বলা আছে যে কোনো অফিসারের বিরুদ্ধে যদি কেউ কোনো অভিযোগ করেন, তাহলে তার নাম ঠিকানা থাকতে হবে। যদি না থাকে, তাহলে সেই অভিযোগের ব্যাপারে সিদ্ধান্ত একমাত্র নিতে পারেন যে আমাদের পুলিশ ডিপার্টমেন্ট হলো ডিজি অথবা হোম সেক্রেটারি। এবং তার শর্ত হচ্ছে যে সেই যে অভিযোগ এসেছে তার একটা কপি, যার বিরুদ্ধে অভিযোগ এসেছে তাকে দিতে হবে, যদি নাম ঠিকানা না থাকে। যদি নাম ঠিকানা থাকে তাহলে তদন্ত শুরু করতে পারে। তা আমার বিরুদ্ধে যে ভিজিলেন্স এনকোয়ারিটা শুরু করেছিলেন, সেটা তারা নিজেরা দরখাস্ত লিখে নিয়েছিলেন, একটা কাল্পনিক নাম দিয়েছিলেন, যে লোকটাকে খোঁজ করে পাওয়া যায়নি, দিয়ে আমাকে ডেকে পাঠাচ্ছিলেন। তো আমি আইনের ব্যাপারগুলো ভালো বুঝি বলে, এবং আমি যে কোনো অবস্থার জন্য তৈরি আছি বলে, আমি তাদেরকে বলি যে আপনারা দেখান যে আমার বিরুদ্ধে আপনারা কোনো এফআইআর করেছেন, করেননি, তাহলে আমার বিরুদ্ধে কোনো কেস নাই। আমার বিরুদ্ধে আপনারা কোনো চার্জশিট দিয়েছেন, আমার বিরুদ্ধে কোনো প্রসিডিং নাই, তাহলে আমাকে বলুন যে আপনাদের কোন আইন অধিকার দিয়েছে যে আপনারা আমাকে ডাকতে পারেন। ওরা আমাকে কিছু দেখাতে পারেনি। ফলে 6বার নোটিশ দিল, আমি চাইনি। ওদের উদ্দেশ্য ছিল যে আমি ভিজিলেন্স কমিশনে যাব, ওই
টিভিতে ছবি টবি নিয়ে একটু প্রচার করবে, আমি যাইনি। তখন ওরা একটা নতুন পদ্ধতি শুরু করলো, যে 4-5টা গাড়িতে লোকজন নিয়ে, পুলিশের লোকজন নিয়ে আমার মুর্শিদাবাদে যেখানে বাড়ি সে গ্রামে চলে গেল, গিয়ে লোকদেরকে বলছে যে নজরুল সাহেবের বিরুদ্ধে ভিজিলেন্স এনকোয়ারি চলছে, আমাদেরকে কিছু সাহায্য করুন, তথ্য প্রমাণ দেন। সাহায্য টাহায্য দরকার নেই, লোককে জানানো যে আমার বিরুদ্ধে ভিজিলেন্স এনকোয়ারি চলছে। একদিন আমার এখানেও চলে আসবে যে আপনার এই বাড়িটারি আমি পরীক্ষা করে দেখব। আমি বললাম যে আমার বিরুদ্ধে কোনো কেস শুরু হয়েছে, যে আমি তথ্য দিলাম, আমাদের কোনো চার্জশিট ইস্যু করেছেন, তো আপনি কোন আইনের সাথে দেখবেন? কোনো আইন নাই। আপনি যদি আমার বাড়িতে এসছেন, যদি বলেন যে চাটা খেতে চান তাহলে আপনি খাওয়াবো, কিন্তু বাড়িটারি যদি দেখতে চান তাহলে পেটাবো, তারপরে থানায় আপনাকে নিয়ে যাব, যদি করতে চান করুন। তো বলছেন না না, আমরা তো আপনার যখন মত নেই আমরা করবো না। খান পাঁচেক গাড়ি নিয়ে, পুলিশের লোকজন নিয়ে ফেরত গেছে, কিন্তু লোকে দেখলো যে ওটা ভিজিলেন্স এনকোয়ারি হচ্ছে। তো এই ব্যাপারটাকে বন্ধ করার জন্য হাইকোর্টে আমি একটা মামলা করবো, যে দেখুন আমার বিরুদ্ধে কি অভিযোগ আমাকে জানাচ্ছে না, কিন্তু আমাকে বারবার ডেকে পাঠাচ্ছে, আমি যাচ্ছি না, কিন্তু তখন আমার বাড়িতে, আমার গ্রামের বাড়িতে এরা এরকম করে টিম পাঠাচ্ছে, তা আমার অপমান হচ্ছে। তখন হাইকোর্ট প্রথমবার অর্ডার দিল যে ওনার বিরুদ্ধে আপনাদের যদি কোনো অভিযোগ থাকে তাহলে হোম সেক্রেটারি ওনাকে জানাবেন, এবং ওনার বক্তব্য সেটা হোম সেক্রেটারিকে বলবেন, আপনারা এরকম করতে পারেন না। অর্ডার হয়ে গেল, 2.25 বছর পর্যন্ত থাকলো। আচ্ছা, 2.25 বছর? হ্যাঁ, ওরা কিছু করলো না, কিন্তু ওই প্রসেস যে আমার বিরুদ্ধে যে ভিজিলেন্স এনকোয়ারি এটা ওরকমভাবে পড়ে আছে, কারণ আমাকে পরবর্তী প্রমোশনটা হতে আটকানো যাবে। আমি তখন দ্বিতীয়বার হাইকোর্টে গেলাম, যে দেখুন আপনি তো অর্ডার দিয়েছিলেন যে আমাকে জানাকে, আমার বিরুদ্ধে হয়েছে, কে জানায়নি, কিন্তু এনকোয়ারিটা বন্ধও করেনি। হাইকোর্ট নোটিশ পাঠালো, নোটিশ পাওয়ার পরপরই এনকোয়ারিটা বন্ধ করে দিল। বন্ধ করে দিল? আচ্ছা, তারপর এনকোয়ারি বন্ধ করে কোর্টে জানালো যে আমরা এনকোয়ারি বন্ধ দিয়েছি, অতএব এই কেসটা চলার আর কোনো মানে হয় না। তো জজ সাহেব যিনি ছিলেন, আমি বলবো যে খুব ভালো লোক, এসপি তালুকদার, যতদূর আমার নামটা, তিনি বলছেন যে আপনারা এনকোয়ারি শুরু করলেন, টিভিতে, খবরের কাগজে সব খবর টবর করলেন, তারপরে আমরা বললাম যে ওনার বিরুদ্ধে অভিযোগটা জানালেন না, আর আবার দ্বিতীয়বার হাইকোর্টে এসছেন, আপনারা এনকোয়ারি বন্ধ করে দিলেন, কিন্তু ওনার যে হেনস্থা হলো সেটা ক্ষতিপূরণ কে করবে? তো তখন আমার যিনি লয়ার ছিলেন, শক্তিনাথ মুখার্জি ছিলেন, উনি বললেন যে মাই লর্ড, এমন কোনো খবরের কাগজ পাবেন না যাতে এই খবরটা করা হয়নি, এমন কোনো টিভি চ্যানেল পাবেন না যাতে এই খবরটা করানো হয়নি, আর তারপরে তো এই বাড়িতে লোক টোক পাঠিয়ে এরকমভাবে এলাকাতেও প্রচার করা হয়েছে। তো তখন জজ সাহেব বললেন যে আপনি কি চান, এই যেটা করা হয়েছে তার জন্য কি চান? তো তখন আমার অ্যাডভোকেট স্বাভাবিকভাবে আমার দিকে তাকালেন। তখন জজ সাহেব বললেন যে ঠিক আছে, এক্ষুনি বলতে হবে না, আপনি 7 দিন সময় নিন, তারপরে এসে বললেন কী চান। তো অ্যাডভোকেট বললেন যে কী চাইবেন? তো আমি বললাম যে স্যার, বেশি টাকা চাইলে আমার টাকার লোভ নাই, আপনি 1 টাকা চান। 1 টাকা? 1 টাকা, মানে টাকাটা কিছু নাই, কিন্তু যেহেতু জজ সাহেব বলছেন যে আমার প্রতি অন্যায় করা হয়েছে এবং তার টোকেন রিকগনিশন হবে, 1 টাকা চান। আমার অ্যাডভোকেট 7 দিন পরে গিয়ে বললেন যে উনি 1 টাকা চাইছেন। কিন্তু আপনার মানে আপনার পেছনে এইভাবে লাগলো কেন, কেন এই জিনিসগুলো ঘটলো, এটা কি মনে হয় আপনার? আমি যখন ডিআইজি ও ছিলাম, তো পুলিশের গাড়ি বা পুলিশের যে খরচ, এই কাজগুলো ডিআইজি ও হিসেবে দেখতাম, যে গভর্নমেন্টে যেমন ফাইন্যান্স মিনিস্টার তখন আমি দেখলাম যে পুলিশের গাড়ি, যে ধরুন যে কোনো একটা গাড়িকে কুচবিহারে খাটছে দেখাচ্ছে, কিন্তু সে গাড়িটা আছে হোম সেক্রেটারির কাছে। কোনো একটা গাড়ি ধরুন যে কুলপিতে খাটছে দেখানো হচ্ছে, সেটা আছে চিফ সেক্রেটারির কাছে। এইরকম কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে একজনের কাছে 14-15টা গাড়ি খাটছে। তো আমি সব গাড়িগুলো তুলে নিলাম। তখন চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি ডিজিকে বললেন, তো ডিজি আমাকে ডাকলেন। আমি বললেন স্যার, হোম সেক্রেটারি, চিফ সেক্রেটারিরা আমাদের থেকে অনেক উচ্চ পদে কাজ করেন, তাদের যদি গাড়ি লাগে তারা স্যাংশন করে নিই, কিন্তু আমার গাড়ি স্যাংশন করছে যে আমার কুচবিহারে পুলিশ থানায় কাজ করবে, সেই গাড়িটা কেন হোম সেক্রেটারির লোক গিয়ে বাজার করবে?
কেন? যে গাড়িটা আমার কুলপি থানায় কাজ করবে দেখাচ্ছে, সেই গাড়িটা হোম সেক্রেটারির স্ত্রী কেন ঘুরতে যাবে? আমি ওর মধ্যে নাই, আমি করবো না। একটা রাগ ছিল। তখন যিনি ভিজিলেন্স কমিশন যার অধীন চিফ সেক্রেটারি ছিলেন তার গাড়ি উঠেছিল। আর তখন যিনি ভিজিলেন্স কমিশনার ছিলেন তিনি যখন আইবি ছিলেন, মানে অনুপযুক্ত লোকদের চাকরি দিয়েছিলেন, সেই মামলায় আমি তাদের বিরুদ্ধে এফআইআর করেছিলাম। মানে আমার থেকে সিনিয়র লোকদের বিরুদ্ধে আমি এফআইআর করেছিলাম। তো সেটাতে রাগ ছিল। আর যিনি তখন অ্যান্টি করাপশন ব্যুরোতে যিনি আইজি ছিলেন, সেই লোকটি আমি যখন ডিআইজি রেল হিসেবে জয়েন করি তার আগে তিনি সেখানে ডিআইজি রেল ছিলেন। সেখানে একটা মোবাইল ফোন ছিল, সেই ফোনটা সরকারি স্যাংশন করা নয়। তো সেই ফোনটা তারা কিনেছিলেন ওই কোনো ওসিকে বলে, মানে ঘুষ নিয়েছিলেন আর কি। তারপর প্রতি মাসে যে বিল হতো কোনো না কোনো ওসির কাছে পাঠিয়ে দেওয়া হতো, তারা সেই বিলটা পেমেন্ট করতেন। তা আমি জয়েন করি যখন টেলিফোনটা দেখলাম, আমি তাকে ফোন করলাম। তিনি আমার জায়গায় গিয়েছেন, ইন্টারচেঞ্জ হয়েছে। তিনি তখন ওই ফাইন্যান্সের ব্যাপারগুলো পুলিশ ডাইরেক্টর সব দেখছেন, ডিআইজিও। আমি বললাম যে এই ফোনটার কোনো স্যাংশন নেই দেখছি, আপনি তো ওখানে গিয়েছেন, তাহলে হয় এটা স্যাংশন করে দেন। তিনি স্যাংশন করাতে পারলেন না। তখন আমি একটা চিঠি লিখেই ফোনটা ফেরত পাঠিয়ে দিলাম ওনার কাছে, যে ফোনের কি করবেন আপনি দেখুন, আমি বেআইনি ফোন ব্যবহার করব না। ফলে খুব জানাজানি হয়ে গেল। তো ওখানে ভিজিলেন্স কমিশনে যে চিফ সেক্রেটারি, যার অধীনে ভিজিলেন্স কমিশনটা, যিনি ভিজিলেন্স কমিশনার, আইজি ভিজিলেন্স, তিনজনই আমার উপর অসন্তুষ্ট ছিলেন। তো তার ফলে তারা আমাকে জব্দ করার জন্য ভিজিলেন্স শুরু করেছিলেন। এবং এটা নিয়ে আরো বড় ব্যাপার হয়েছিল। আমার বিরুদ্ধে যখন ভিজিলেন্স এরকম শুরু করলেন, তখন আমি তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে একটা চিঠি লিখেছিলাম, যে দেখুন আমি এই লোকের এই দুর্নীতি ফাঁস করেছি, তার জন্য আমাকে এরা হয়রান করছে, আপনি এদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। তো এইটা নিয়ে মাস তিনেক পর আমি রাইট টু ইনফরমেশন একটা জানতে চাই, যে আমি এই চিঠি দিয়েছিলাম তার মধ্যে কী ব্যবস্থা নিয়েছেন জানান। তো আমাকে কোনো উত্তর দেয়নি। তখন আমি ফার্স্ট অ্যাপিল করি, কোনো উত্তর দেয়নি। তখন আমি সেকেন্ড অ্যাপিলে ইনফরমেশন কমিশনে যাই। ইনফরমেশন কমিশন ওদের কাছে জানতে চাই, ওরা বলে যে এরকম কোনো চিঠি আমরা পাইনি। তো আমার কাজগুলো আমি একটু পাকা করে রাখি। ওদের কাছে চিঠিটা পাঠিয়েছিলাম, আমি হোম সেক্রেটারিকে দিয়ে একটা কপি রিসিভ করেছিলাম, অ্যাডভান্স কপি, সেটা দেখাই। তখন ওরা হোম সেক্রেটারিকে কপি পাঠায়। তখন চিফ মিনিস্টার আলাদা সেক্রেটারি ছিলেন, হোম সেক্রেটারি দেখতেন। তখন দেখে ওরা তারা অস্বীকার করতে পারছে না। তখন বলে যে হ্যাঁ এই অ্যাডভান্স কপিটা এসেছিলো, কিন্তু প্রপার চ্যানেল কপি তো পাইনি। তখন আমি প্রপার চ্যানেল কপি যে আমি দেওয়ার পর ডিজি হোম সেক্রেটারির কাছে ফরওয়ার্ড করে পারছেন, তার একটা কপি নিয়ে রেখেছিলাম। আচ্ছা, সেই কপিটা ইনফরমেশন কমিশনে দিয়ে দিই। কোনোভাবেই জব্দ করতে পারছে না। না, তখন ওরা তো বিপদে পড়েছে, বলছে যে এটা কি বলছেন, আপনারা চিঠি পাননি, আপনার অ্যাডভান্স কপি পেয়েছেন, আপনি প্রপার চ্যানেল কপি পেয়েছেন, এবার তাহলে বলুন। ওরা বলছেন যে আমরা তো কপিটা হারিয়ে গেছি, ওনাকে একটা কপি দিতে বলুন। আমি কপিও দিয়ে দিই, কিন্তু ওরা তো কোনো ব্যবস্থা নেয়নি। এই সমস্ত কিছুর জন্যই আপনাকে জব্দ করার প্ল্যান করেছে। হ্যাঁ, তখন ইনফরমেশন কমিশন সরকারকে 50,000 টাকা জরিমানা করে। 50,000 টাকা? হ্যাঁ, এটা গেল আগে। এই যে বর্তমানে মামলা করতে হচ্ছে, যে মমতা ব্যানার্জি আমাকে ফোন করে অনুরোধ করে ওখানে নিয়ে গেলেন, আবার এখানে মুখ্যমন্ত্রী হওয়ার পর নিয়ে আসলেন, গুরুত্বপূর্ণ পদ দেবে বলে, কিন্তু দেশে 6 মাস আমাকে বসিয়ে রাখলেন। তারপরে যে পদ দিলেন, কিন্তু আমার তখন ডিজি হওয়ার সব থেকে সিনিয়র মোস্ট ডিজি, আমাকে উনি ডিজি করতে চাইছিলেন না। সেই জন্যে আমার বইয়ের লেখা জাল করে, সুপ্রিম কোর্টের লেখা জাল করে, সুপ্রিম কোর্টের রায় জাল করে, মানে রায়ে যা বলেছেন অন্য দেখানোর জন্য সেই জাল করে আমার বিরুদ্ধে একটা প্রসিডিং করে। আমি তার বিরুদ্ধে মামলা করেছি। সে মামলা এখনো চলছে, শেষ হয়নি। এই ক্যাটে সে মামলার এই 25 তারিখে ডেট ছিল, পরে আবার আগস্ট মাসের 6 তারিখে ডেট আছে। আচ্ছা, না এখনো চলছে সেটা? হ্যাঁ, এখনো চলছে। এই মমতা ব্যানার্জি দেখছেন যে কি পরিমাণ, মানে কি যে অপরাধ করতে পারে না তার কোনো সীমা নেই। আমি যে কোনো আইন জানা লোকের কাছে এটা প্রমাণ করতে পারবো যে তিনি সই করেছেন আমার বিরুদ্ধে যে প্রসিডিং করাতে,
সেখানে তিনি আমার বইয়ের লেখা জাল করেছেন, সুপ্রিম কোর্টের রায় জাল করেছেন। এরকম অপরাধী মাননীয় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী। স্যার, এইখান থেকেই একটা জিনিস মনে পড়ছে, সেটা হচ্ছে যে আরজি করের ঘটনার পর বিনীত গোয়েলকে ছাত্ররা একটা মেরুদণ্ড গিফট করেছিল। তো এই রকম কিছু ঘটনা আপনি পুলিশ থাকাকালীন হয়েছে? কি করে হবে? আমার মেরুদণ্ড ছিল না কারোর মনে হয়েছে? যেখানে যেখানে আপনি কাজ করেছে গিয়ে বলেন তো, খুব জোর বলতে পারে, কারো কথা শুনে না, তাছাড়া আর কিছু বলতে পারবে না। তিনি কোনো পার্টির পক্ষে হয়ে কাজ করেছেন, শাসক দলের পক্ষে হয়ে কাজ করেছেন, কে বিরোধী পক্ষে কাজ করেছেন বলতে পারবেন না। উনি ক্ষমতা ছিল, উনি এই কাজ করেননি বলতে পারবেন না। এই যে ভোটে, এখন এই যে কালীগঞ্জে কদিন আগে ভোট গণনায় বোমা মেরে বাচ্চাকে মেরে দিল, আমি তো বলছি আমি এখানে ভোট করেছি, যদি কারো ক্ষমতা থেকে বলুন যে অশান্তি করেছেন কেউ, যে পুলিশ সামলাতে পারেনি, বলুন, ক্ষমতা থাকলে বলুন, এখনো বলছি। স্যার, একটা জিনিস জিজ্ঞাসা করতে হচ্ছে, সেটা হচ্ছে 11 সালের পর থেকে এই যে সন্দেশখালী, কামদুনি, আরজি কর, রিসেন্টলি যেটা হলো কসবার ঘটনা, আপনার কি মনে হয় নারী নির্যাতন এটা অনেক বেশি বেড়ে গেছে আগের থেকে? আপনি তো সেই সময় থেকে দেখছেন। মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী যদি এদের আশ্রয় দেন এবং রক্ষা করেন তাহলে তো বাড়বেই। আপনি কসবার ঘটনা বললেন, তো ঘটনাটা দেখুন। যিনি মূল অভিযুক্ত তিনি এন্ট্রান্স না দিয়ে ওই কলেজে ভর্তি হয়েছিলেন, এটা বলছে। শাসক দলের প্রভাব ছাড়া তো সেটা সম্ভব নয়, বেআইনি কাজ। তারপরে সে ছুরি মারামারির ঘটনায় কিছু কেস হলে তাকে কলেজ থেকে বহিষ্কার করা হয়। তারপরে তিনি আবার ওই কলেজে কয়েক বছর পরে না ভর্তি হলেন কি করে? আবার তো এন্ট্রান্স দেননি। আমি যেটা বলবো, তার বিরুদ্ধে মহিলাদের শ্লীলতাহানির কেস আছে, অস্ত্র নিয়ে ধরা পড়ার কেস আছে, ছাত্রদের মারধরের কেস আছে। এই রকম একাধিক কেস যার বিরুদ্ধে আছে, তাকে কিছুদিন আগে ওই কলেজে চাকরি কি করে দিলেন? আর এই যে চাকরি দিলেন, আপনারা জানেন, অ্যাডভোকেট যারা আছে জিজ্ঞেস করে নেবেন, কেউ কোনো চাকরি করলে সে প্র্যাকটিস করতে পারে না, আর যদি প্র্যাকটিস করেন তাহলে অন্য কোনো চাকরি করতে পারে না। দুটো কি করে চালাচ্ছেন? আর দ্বিতীয় কথা, যে এই ছেলেটি যখন চাকরি করে না, প্রাক্তন, তখনও এই কলেজে যেতেন এবং ইউনিয়নটা কন্ট্রোল করতেন এবং ভাইস প্রিন্সিপালকে কন্ট্রোল করতেন। সেটা কি করে সম্ভব? মুখ্যমন্ত্রীর আশীর্বাদ ছাড়া, শিক্ষামন্ত্রীর আশীর্বাদ ছাড়া এটা সম্ভব? আমি আরো দু একটা উদাহরণ দিচ্ছি, তাহলে আপনার ধারণা খুব পরিষ্কার হবে। পার্ক স্ট্রিটের ঘটনাটা আপনাদের মনে আছে? নিশ্চয়ই। মুখ্যমন্ত্রী কি বলেছিলেন? সাজানো ঘটনা। মুখ্যমন্ত্রী বলে দিল, সেখানে শেষ হয়ে গেলে আমার কিছু বলার ছিল না। কমিশনার অফ পুলিশ প্রেস কনফারেন্স করে বললেন যে সাজানো ঘটনা, কিন্তু একজন মহিলা আইপিএস অফিসার প্রমাণ করলেন যে এটা সত্যিকারের ঘটনা হয়েছিল। সেই মহিলা অফিসারকে পুরস্কার করা হয়েছিল না ট্রান্সফার করা হয়েছিল? হয়তো। তাহলে এই যে যারা রেপ করছে তাদের মুখ্যমন্ত্রী সমর্থন করছেন না। আপনি কামদুনির কথা বলছেন, হাঁসখালির কথা আপনার কি মনে আছে? হাঁসখালির কথা, হ্যাঁ, হাঁসখালির কথা মনে আছে তো? আচ্ছা, ক বছরের? নাবালিকা একটা মেয়ে। যে শাসক দলের এক নেতার বাড়িতে একটা অনুষ্ঠানে গিয়ে তাকে গণধর্ষণ করে খুন করে পুড়িয়ে দেওয়া হয়। প্রকাশ্য সভা থেকে মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী কি বলছেন? পুলিশের কাছে যখন এই মেয়েটির পরিবার অভিযোগ করতে গিয়েছিল, তারা তাদেরকে ভাগিয়ে দিয়েছিল। চাইল্ড লাইন হস্তক্ষেপ করার পর কেস শুরু হয়। মুখ্যমন্ত্রী কি বলছেন? যে এটাকে আপনি রেপ বলবেন না প্রেগনেন্ট বলবেন না লাভ অ্যাফেয়ার বলবেন, আপনি ফুটেজটা দেখবেন। তাই একজন মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী যদি এরকম কথা বলেন, তো তাহলে রেপরা তো উৎসাহিত হবেনি। আপনি বোলপুরের ঘটনা খুব সাম্প্রতিক, কি ঘটনা দেখলেন? যে একজন শাসক দলের নেতা ফোন করে থানার ভারপ্রাপ্ত অফিসারকে প্রস্তাব দিচ্ছেন যে তার স্ত্রীকে এবং তার মাকে তিনি করবেন। ভয়ঙ্কর। তারপরে পুলিশের লোকেরা তাকে গ্রেফতার করো তো দূরের কথা, তার ফোনটা শেষ করতে পেরেছে? খুব ইজিলি পারা যেত, খুবই ইজিলি পারা যেত না, যদি ইন্টেনশন থাকতো। না, ইন্টেনশন থাকবে কি করে?
এটা তো বীরের সম্মান দিতে হবে, পুলিশ মন্ত্রী বলেছেন। কেষ্টর মাথায় অক্সিজেন কম যায়, পুলিশ মন্ত্রী বলেছেন। কেষ্ট কি অপরাধ করেছে, পুলিশ মন্ত্রী বলেছেন। তারপর পুলিশ লোকদের ওই যে মেরুদণ্ড উপহার কি সাধে দিয়েছে? পুলিশ অফিসারদের মেরুদণ্ড থাকলে সেই রাতেই ঘাড় ধরে নিয়ে অ্যারেস্ট করে 2 দিন হাজতে রেখে একদিন কোর্টে পাঠাতেন, ভুলে যেতেন। তার ফোনটা এখনো সিজ করলো না কেন? কারণ ফোনটা সিজ করলে তিনি এই যে ফোনের মধ্যেই তিনি বলছিলেন যে যেন রাজীব কুমারকে ফোনে ধরেছেন, তারপর বলছেন রাজীব কুমার দেখবে কিরকম মারবো। ডিজিকে ফোন করে, আমি জানি না, ডিজিকে ফোন করে বলছেন যে একদম থানার ভারপ্রাপ্ত অফিসার কিরকম মারবো, আর সরাবে কিনা তুমি আমি করছে। যদি ডিজিকে কানেক্ট করার পরে এরকম কথা বলতে পারে সেটারও তদন্ত হওয়া উচিত। যদি কানেক্ট না করে এরকম করে মিসরিপ্রেজেন্টেশন করেন তাহলেও তার বিরুদ্ধে তদন্ত করা হবে। তো তার জন্য তো ফোনটা সিজ করার দরকার ছিল, কিন্তু পুলিশ সিজ করতে পারেনি কেন? কারণ পুলিশ মন্ত্রীর মাথায় হাত আছে বলে। তো যদি পুলিশ মন্ত্রীরাই যারা পুলিশ অফিসারদের মাকে স্ত্রীকে ধর্ষণ করতে চান তাদের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা না নিতে পারে, তাহলে এই যে কসবা ল কলেজে যারা করেছে তাদের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নিতে পারবে না। অবস্থার চাপে গ্রেপ্তার করেছে, ভালোভাবে প্রমাণ জোগাড় হবে না, প্রসিকিউটর যারা আছে তারা ভালোভাবে ওগুলো জজ সাহেবের কাছে পেশ করবে না, এবং এরা দেখবেন যে এরা ছাড়া পেয়ে এসে আবার এই অপরাধ করছে। মানে এরকম ঘৃণ্য অপরাধ করে ছাড়া পাওয়ার সম্ভাবনা আছে। আমি একটা উদাহরণ দিচ্ছি কেন আমি বলছি। আপনি অনুব্রত মণ্ডলের সেই ঘটনার কথা মনে আছে যে প্রকাশ্য মিটিংয়ে দাঁড়িয়ে বলেছিলেন যে আমাদের বিরুদ্ধে কেউ যদি ভোটে দাঁড়াতে আসে তাহলে তাদের বাড়িতে আগুন লাগাও, আর যদি পুলিশ তাকে বাঁচাতে আসে তাহলে তাদের উপর বোমা মারো। এই ঘটনায় অনুব্রত মণ্ডলের সাজা হয়নি কেন আপনি জানেন? পুলিশ চার্জশিট দিয়েছিল, কোর্টে বিচার হয়েছিল, কিন্তু পুলিশের যে লোকদের সাক্ষী করা হয়েছিল অনুব্রত মণ্ডল তারা সাক্ষী দেয়নি। আর এই যে কথা, যে রেকর্ড, সেইটা এফএসএলে পাঠানো হয়েছিল, কিন্তু তার সঙ্গে একটা যে নমুনা পাঠাতে হয় যে আগে সে কোথাও কথা বলেছে বা তাকে দিয়ে কথা বলিয়ে সেটা পাঠাতে হয়, যার সঙ্গে মিলিয়ে বলা যায় যে এটা তারই কণ্ঠস্বর, পুলিশ সেটা পাঠায়নি। আপনার কি ধারণা যে পুলিশ জানতো না যে এটা পাঠাতে হবে? পুলিশ অফিসাররা জানতো। আমার ধারণা এটা পাঠালে প্রমাণ হয়ে গেলে অনুব্রত মণ্ডলকে সাজা থেকে রক্ষা করা যাবে না, সেই জন্য রক্ষা করার জন্যে পাঠায়নি, পুলিশের লোকেরা সাক্ষী দেয়নি। তো পুলিশের লোকেরা যদি এরকম হয়, সাজিয়ে ঘটনাটা প্রেজেন্ট করেছে, হ্যাঁ যেমন ভাবে প্রেজেন্ট করবে যে ছাড়া পাবে, তো যদি এরকম প্রেজেন্ট করে, আজকে বিভিন্ন গণমাধ্যম এটা নিয়ে আলোচনা করছে বলে যা কাজ করছে, এই যখন আড়ালে চলে যাবে, অন্য ব্যাপার নিয়ে গণমাধ্যম ব্যস্ত হয়ে যাবে, তখন তারা আড়ালে কি করবেন তারাই জানেন, এবং তারপরে যে কি হবে সেটা তারাই বলতে পারবে। এরকম অজস্র অজস্র কেস আছে যেগুলো আনসলভড রয়েছে এবং রাজনৈতিক প্রেসার আছে। দেখুন পদে যাদেরকে বসাচ্ছে, সে আপনি থানার ওসি বলুন, এসপি বলুন, ডিজি বলুন, সিপি বলুন, তারা যদি সৎ লোক না হন তাহলে আপনি ন্যায় বিচার আশা করতে পারেন না। আর আপনি কি যদি পুলিশ মন্ত্রী সৎ না হয় তাহলে সৎ লোককে ডিজি করবে, সিপি করবে, এসপি করবে, ওসি করবে, আপনি আশা করতে পারেন না। একদমই তাই। এবং আপনার সাথে কথা বলে এতক্ষণ ধরে ইন্টারভিউ করে এটাই মনে হলো যে কেন আপনার নাম সার্চ করলে, ডক্টর নজরুল ইসলাম সার্চ করলে প্রথমে এই যে অ্যাডজেক্টিভটা আসে সেটা হচ্ছে অনেস্ট। থ্যাংক ইউ সো মাচ স্যার আমাদের সঙ্গে কথা বলার জন্য, এতটা সময় আমাদেরকে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থাকবেন। এবং নিশ্চয়ই আজকের ইন্টারভিউ আপনিও এনজয় করেছেন, এবং আমাদের যারা দর্শক, আড্ডা স্টেশনের যারা দর্শক, তারা এত এত ঘটনার সম্পর্কে জানলেন, আপনার অভিজ্ঞতা সম্পর্কে জানলেন, এবং অবশ্যই আমি এবং তারা সবাই আমরা সমৃদ্ধ হলাম। থ্যাংক ইউ সো মাচ স্যার। আর আপনাদের আজকের ইন্টারভিউ কেমন লাগলো অবশ্যই জানান আমাদের কমেন্টে। এরকম আরও ইন্টারভিউস দেখার জন্য চোখ রাখুন আড্ডা স্টেশনে।